কে কে ওখানে? ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। ঘড়িতে 11:59 আর এই সময় যদি কেউ জিজ্ঞেস করেন যে কে ওখানে, একটাই উত্তর আসবে, সেটাই ভূত এফএম। ভূত এফএম যারা এখন জয়েন করলেন আমাদের সাথে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। এবং আজকে পুরোটা সময় জুড়ে আমি আছি আমাদের সাথে, আপনাদের সাথে রাসেল, সেই সাথে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম আছেন, এবং সেই সাথে আছেন আমাদের অনেক 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 গেস্ট এবং আপনাদের অসংখ্য SMS। এবং সেই SMS এর মধ্যে থেকে কিছু SMS পড়বো, তবে তার আগে আজকে প্রতিদিনই SMS দিয়ে শুরু করি, আজকে একটা মেল দিয়ে শুরু করতে চাই। যাই হোক, তার আগে আমি বলি যে যারা আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে, এখানে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান তারা যেটা করতে হবে, bhootfm@radiofurti.fm, এখানে অবশ্যই ইমেইল করবেন যারা এই স্টুডিওতে আসতে চান বা বড় ধরনের ঘটনা শেয়ার করতে চান। আর এমনিতে SMS এর মাধ্যমে আপনারা ছোট ছোট ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন, জাস্ট অনেক অল্প কথার মধ্যে যদি কোনো ঘটনা শেয়ার করা সম্ভব হয়। আজকে আমি যে ঘটনাটা শুরুতেই বলবো সেই ঘটনাটা আমার না, সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন রুমানা খান, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এবং সেই রুমানা খানের ঘটনাটা আমরা শুরু করছি আছে সেই ঘটনা দিয়েই। রুমানা খান লিখছেন, আমি আজকে যে ঘটনা বলবো এটা আমার শোনা ঘটনা। আমার ফ্রেন্ডের চাচা একবার তার ফ্রেন্ডের সাথে তার ফ্রেন্ডের গ্রামের বাড়িতে গিয়েছিল। তাদের বাড়িতে খুব সম্ভবত বিয়ে ছিল, বাট আনফর্চুনেটলি বিয়ে বাড়িতে একজন লোক মারা যায়, সো তাকে পোস্টমর্টমের জন্য ঢাকায় নিতে হবে। আমার ফ্রেন্ডের চাচার ফ্রেন্ড সার্কেল আর সবাই ঢাকায় ব্যাক করছিল, তাই তাদের গাড়িতে লাশটা তুলে দেওয়া হয়েছিল। সাথে তাদের একজন লোক ছিল গাড়িতে, টোটাল লোক ছিল 6 জন। গাড়ির একদম পেছনের সিটে ছিল লাশটা। এবং একটা জিনিস মেনশন করতেই হবে, সেটি হচ্ছে গাড়িটা একটা মাইক্রোবাস। কিছু দূর এগোনোর পর একটা মহিলা রাস্তায় দেখলো, মহিলাকে রাস্তায় দেখা গেল। গাড়ি থামানোর পর সেই মহিলা এসে বলল যে সে খুব বিপদে পড়েছে, তার ঢাকায় যাওয়া প্রয়োজন, এবং মহিলাটা খুব সুন্দর ছিল দেখতে। তারা মহিলাটাকে লিফট দিল, কিন্তু তার আগে তাকে বলল যে গাড়িতে সবাই পুরুষ, সামনে বসার কোনো জায়গা নেই, পিছনে জায়গা আছে, কিন্তু ওখানে একটা লাশ রাখা আছে। মহিলা লাশটার সাথে বসতে রাজি হয়ে গেল। মনে প্রশ্ন জাগলেও কেউ কিছু জিজ্ঞেস করল না। মহিলাটাকে নিয়ে এবার গাড়ি চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর গাড়ির পেছনে গাড়ির ড্রাইভার তাকালো মিররের মাধ্যমে, এবং মিররে সে দেখলো যে একজন কুৎসিত মহিলা, ঠিক যেখানে একটা সুন্দর মহিলা ছিল সেখানে একটা কুৎসিত মহিলা লাশটার পাশে বসে বসে লাশটার গা থেকে মাংস নিয়ে এনে খাচ্ছে। সে চোখের ভুল ভেবে তা ইগনোর করল এবং কাউকে কোনো কিছু বলল না। এবং ঢাকায় আসার পর ঢাকায় আসার পর মহিলাটার কোনো চিহ্ন গাড়িতে খুঁজে পাওয়া গেল না। আর লাশটার বেশ কিছু জিনিস, মানে গায়ে থেকে বেশ কিছু জিনিস, যেমন হার্ট, কিডনি, এরকম অনেক কিছুই ছিল না। এবং মহিলাটাকে পরে পাওয়া যায়নি। যখন ঢাকায় এসে গাড়িটা থামলো তখন সেই মহিলার কোনো অস্তিত্ব সেই গাড়িতে ছিল না। এরকমই একটা ঘটনা শেয়ার করছেন আমাদেরকে রুমানা খান, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো SMS আমাদের এর মধ্যে চলে এসছে। শুভ, অলি, রতন, জয়, অঙ্কুর, বাপ্পি, তারা বলছেন যে আজ যদি আমাদের SMS না পড়েন তবে আমার মান সম্মান থাকবে না, প্লিজ। শুভ এই এসএমএসটি পাঠিয়েছেন। আচ্ছা, আমি এসএমএসটি পড়ে আপনার মান সম্মান রক্ষা করলাম, এবং অনেকেরই মান সম্মান রক্ষা করবো, অর্থাৎ অনেকেরই এসএমএস পড়বো আজকে আশা করছি। এছাড়াও রিশান আমাদের এসএমএস করে বলেছেন টুডে উই নিড, আচ্ছা আমাদের অনেক 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 ভয়ঙ্কর ঘটনা দরকার, সেটা তিনি বলেছেন। আমরা ট্রাই করব। এই ঘটনাগুলো আসলে বেসিক্যালি আমাদের হাতে না, আপনাদের হাতে, কারণ আপনারা ইমেল করেন, আপনারা দারুণ দারুণ সব ঘটনা পাঠান বলেই আমরা সেগুলো আপনাদের সামনে বলতে পারি। আমাদেরকে ঘোস্ট ফাইন্ডার লিখেছেন যে আই লাইক ভূত এফএম, ইটস নাইস প্রোগ্রাম, এবং তিনি বলছেন ঘোস্ট কামিং, পিপল আর রানিং। ওকে,
আচ্ছা, পৃথু লিখেছেন যে ভাইয়া আজ, আচ্ছা পৃথুর এসএমএসটা হচ্ছে যে আজকে তিনি সুমন ভাইয়ের গান শোনাচ্ছেন। ওকে। রূপা লিখেছেন ঢাকা থেকে যে ওয়েট করছি ভূত এফএম এর জন্য, ভয় পাওয়ার জন্য। আচ্ছা, ভয় পাওয়ার জন্য ওয়েট করে আছেন, দেখি কতটা ভয় লাগাতে পারি। অবন্তিকা এসএমএস করেছেন, লিখেছেন যে আজকে যদি এসএমএস না পড়ি তাহলে জিন চালান দেবেন। না, এত সাহস নেই, বরং এসএমএসটা পড়ে ফেললাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখন আমাদের এসএমএস করেছেন সজীব, এসএমএস করেছেন এবং তিনি মনে সাহস রাখার চেষ্টা করছেন। ওকে, সেটা ভালো আপনার জন্য। বিজয় লিখেছেন ময়মনসিং থেকে এবং তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, সেটাই বলেছেন। লাবিব লিখেছেন রাজশাহী থেকে এবং আমাদেরকে আশিক এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন ডেড বয়। মন্টি এসএমএস করেছেন আমাদেরকে কেরানীগঞ্জ থেকে। জিতু এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন দেওয়ান জাকারিয়া। জিয়া এসএমএস করেছেন আমাদেরকে। এসএমএস করেছেন ফয়সাল। এসএমএস করেছেন আমাদেরকে আশিস, জন, ফাহিমা, মৌ, তপু, কিশোর, আকিদ। এসএমএস করেছেন আমাদেরকে বাঁধন, তুহিন সহ আরো অনেকে। যারা এখন এসএমএস করেনি বা করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দেই। শাউট লিখতে হবে, SHOUT শাউট লিখতে হবে, স্পেস দিয়ে আপনার নামটা লিখতে হবে, স্পেস দিয়ে আপনার ঘটনাটা ছোট্ট করে লিখে ফেলতে হবে এবং পাঠিয়ে দিতে হবে সেটা 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও ভর্তি আপনাদের জন্য গেস্টরা অপেক্ষা করে আছেন, যাদের প্রত্যেকেই রয়েছে একটি করে ঘটনা এবং একটির বেশিরও অনেকের ঘটনা রয়েছে। দেখি সময় কুলালে প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু কিছু ঘটনা জানবো। আমরা শুরুতেই পরিচিত হচ্ছি। আমি পরিচিত হওয়ার কিছু নাই, চেহারা দেখা যাবে না, বাট আমি বলি যে পরিচিত হচ্ছি প্রথমে হায়দারের সাথে। হায়দার, আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। হ্যালো, আমি হায়দার। আমি একটা টেলকো ইন্ডাস্ট্রিতে জব করছি ফর 5 years। সো আমি আমার আজকে অনেকগুলো ঘটনা থেকে একটা ঘটনা আশা করি আপনার সাথে শেয়ার করতে পারবো। হায়দার এসেছেন আজকে এখানে সপরিবারে। সো যারা কষ্ট করে স্টুডিওর বাইরে বসে আছেন, আশা করছি আমাদের শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাইরে কষ্ট করে বসে থাকার জন্য। আমরা মনে করছি যে আজকে হায়দার ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। আমরা সরাসরি গল্পে বা ঘটনায় চলে যাই। ওকে, আচ্ছা। সো ঘটনাটা আমি একটু পেছন থেকে বলি, তাহলে হয়তো আপনাদের অনেকের ব্যাপারটা বুঝতে সহজ হবে। সো আমার অফিসের একবার আমরা 3 কলিগ এবং আমি টোটাল 4 জন মিলে প্ল্যান করি যে আমরা সিলেটে বেড়াতে যাব। সো এরকম একটা প্ল্যানে করার পরে আমরা সবাই মিলে ছুটিটা একসাথে নিই। পরবর্তীতে আমাদেরই এক কলিগ, ওর ওয়াইফের মাধ্যমে, ওর নাম হচ্ছে মুস্তাফিজ, ওর ওয়াইফকে বলে আমরা একটা সিলেটে একটা বাংলোতে আমরা উঠি। হায়দার, আমি একটু হেল্প করি। জি জি প্লিজ। সেটা হচ্ছে যে আমি যেহেতু ঘটনাটা আগেও শুনেছি, সুতরাং আমি হেল্প করি যে কোনো একটা কারণে আমি একদম গল্পটার যেখান থেকে শুরু করবো আমরা সেটা একটু বলি। সেটা হচ্ছে কোনো একটা কারণে হায়দাররা সবাই মিলে যেভাবে বললো যে সেখানে সিলেটে গিয়েছিল এবং সিলেটে যাওয়ার পরে হায়দাররা যেটা হয়েছিল যে কোনো একটা ফ্রেন্ড একটা পর্যায়ে ফেরার পথে কেউ একজন একটা মাজারে যেতে চেয়েছিল, তাই না? সেটা হচ্ছে শাহপরানের মাজার। সেই মাজারে যেতে চেয়েছিল এবং সেই মাজারে যেতে নিয়ে বাকি কেউ রাজি হয়েছিল, শুধু একজনই যেতে চেয়েছিল। এবং মাজারে না যাবার ফলে রাস্তায় ফেরার পথে একটা ঘটনা হয়েছিল এবং ফেরার পথে কি হলো ওখান থেকে আমরা শুনি। ফাইন। ওকে। সো আমরা তখন ফিরছি, আমরা প্রায় ঢাকার কাছাকাছি। সো আমরা যেটা চেষ্টা করছিলাম, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছিলাম একটা শর্টকাট ধরতে। সো শর্টকাট ধরার জন্য আমরা 5 জন একটা জায়গা আছে, এটা ঘোড়াশাল হয়ে এটা টঙ্গী দিয়ে বের হয়। সো ওই রুটটা আমরা ঢুকি ওইখানে। তখন প্রায় 11:30 বা 11:15 এরকম বাজে। সো যেহেতু আমরা সবাই বেশ একটা ফুর্তিতে মুডে ছিলাম, সো আমরা বেশ গান শুনছি। সো আসার সময় আমরা ওই ওয়ে দিয়ে এসেছিলাম। সো জনপ্রিয় একটা গানটা কোনটা যেন ছিল? এটা ওই সময় খুব ফেমাস একটা গান ছিল, সিং ইজ কিং। সো মুভিটা ওই দ্যাট টাইমে ওটা রিলিজ হয়। সো ওই গানটা ছিল আমাদের জন্য খুব হিট একটা গান। সো আমরা যাওয়ার সময় অনেক সময় ধরে এই গানটা শুনেছি এবং আসার সময় এটা শুনছিলাম। সো এরকম গান শোনার এক পর্যায়ে আমরা 3 জন বা 4 জনে মিলে চিৎকার করে সাউন্ড সিস্টেমের সাথে গানটা গাচ্ছে। সো আসার পথে হঠাৎ করে দেখি যে রাস্তাটা বেশ ভাঙা। হ্যাঁ, সো রাস্তা যেহেতু ভাঙা, সেহেতু আমি গাড়িটা বেশ আস্তেই চালাচ্ছি, মাঝে মাঝে 40, মাঝে মাঝে 50। সো
আমাদের এক কলিগ বলল যে মুস্তাফিজ, ও বলল যে আসার সময় তো রাস্তাটা তো ভাঙা ছিল না। আমি বলছি, দেখো আমরা তো দিনের বেলা আসছি, হয়তো এর জন্য আমরা ভাঙাটা ফিল করতে পারি না, রাতের বেলা যাচ্ছি আস্তে আস্তে সবাই বেশ টায়ার্ড, হয়তো এর জন্যই ভাঙা লাগছে। সো ব্যাপারটা ইগনোর করলো, বললো হ্যাঁ হতেও পারে। সো আমি যেহেতু আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি জাস্ট গাড়িটা ব্রেক করে ফেললাম। ব্রেক করে ফেললাম এই কারণেই যে আমার মনে হচ্ছে রাস্তাটা শেষ, মানে রাস্তাটা ওখানে ডেড এন্ড। তো আমার গাড়ি থামানো দেখে সবাই আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে দেখি যে রাস্তা কাটা, সামনে জাস্ট একটা নদী, এবং নদীটা বেশ জোরে এটা স্রোত বইছে একদম রাস্তার সামনেই। হ্যাঁ, একদম রাস্তার সামনেই, মানে একদম ওইটাই ডেড এন্ড। তো আমরা তো সবাই বেশ অবাক যে ব্যাপারটা কি, আমরা যে রাস্তা দিয়ে ঢাকা যাব, রাস্তা তো এটা সেটা না। সো রাস্তাটা এরকমও না যে কোন একটা বেড়া দেয়া ছিল, এরকম কিছু না। সো আমরা ফার্স্ট অফ অল যেটা মনে করলাম যে হ্যাঁ আমরা হয়তো বা ভুল রাস্তায় চলে এসেছি। সো আমরা গাড়িটা যে ব্যাক করব, ওরকম ব্যাক করার মতো, টার্ন নিয়ে ব্যাক করার মতো রাস্তাটা ছিল না, কারণ রাস্তাটা এতটাই ন্যারো। সো ওরা সবাই আমাকে হেল্প করলো যে ব্যাকে নেওয়ার জন্য। সো কিছু দূর ব্যাকে যাওয়ার পর আমি দেখলাম যে একটা মাঠে অনেকগুলা ট্রাক্টর পার্ক করা, কিন্তু কোনো বাসা নাই ওই সাইডটাতে। সো ওইখানে খুব ইজিলি গাড়িটা ঘুরালাম, ঘুরিয়ে গাড়িটা যাওয়ার পথেও রাস্তাটা বেশ ভাঙা। সো যেহেতু একবার একটা ইনসিডেন্ট ঘটছে, সো আমি ওইভাবে আর কি সাবধানেই যাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম হঠাৎ করে খাট করে একটা আওয়াজ, মানে আওয়াজ হওয়ার সাথে সাথে গাড়িটা একটা শেক করে উঠছে। তো আমরা সবাই বুঝলাম যে কি ব্যাপার, হোয়াটস দ্য গোয়িং অন। তো দেখলাম যে গাড়িটা একদিকে কাত হয়ে আছে। আচ্ছা। তো সাথে সাথে আমরা সবাই নামি গাড়ি থেকে নেমে দেখি যে গাড়িটা সামনের বাম দিকের চাকাটা জাস্ট রাস্তা থেকে বের হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এবং গর্তটা মানে নিচে কোনো মাটি নাই, মানে এক পাশে হচ্ছে নদীটা, ওই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমাদের চাকাটা ওটাতে পড়েছে, এবং আরেকটা চাকা বেশ উপরে উঠে আছে। আচ্ছা। সো আমি আবার স্টিয়ারিং এ বসে ব্যাক গিয়ার দিচ্ছি, বাট গাড়িটা কাজ করছে না, কারণ একটা চাকা নিচে, একটা চাকা বেশ উপরে। সো ইন দ্য মিন টাইম আমরা দূর থেকে দেখি যে একজন বয়স্ক ভদ্রলোক হেঁটে হেঁটে আসছেন। তো তাকে দেখে আমাদের তখন বেশ একটু আশা জাগলো যে হ্যাঁ হয়তোবা উনি আমাদের হেল্প করতে পারবে, যেহেতু ট্রাক্টর গুলো ওখানে দাঁড়ানো, কাউকে বলে যদি ট্রাক্টর দিয়ে দড়ি বেঁধে গাড়িটা পেছনে নেওয়া যায় তাহলে আমাদের জন্য খুব হেল্পফুল হয়। বাট উনি যে এসে যেটা বললেন যে এখানে কোনো লোকালয় নেই, সো সবাই এখানে ট্রাক্টর গুলা পার্ক করে সবাই পার্শ্ববর্তী কোনো গ্রামে চলে যায়, বাট এখানে ওটাই। তো উনি আমাকে যেটা বললেন যে আপনারা একটা কাজ করেন, আপনারা তিনজনে মিলে একজন স্টিয়ারিং এ বসেন আর তিনজন মিলে গাড়িটা উঠান। সো ওনার কথা মতোই আমার ওই 3 কলিগ চেষ্টা করছে, বাট তিনজনের সত্যি এটা হচ্ছে না। সো এই বয়স্ক ভদ্রলোক বললেন যে আপনি একটা কাজ করেন, আপনিও চলে আসেন, আমি যখন 1 2 3 বলবো, 3 বলার সাথে সাথে আপনারা 4 জনে একসাথে ফোর্সটা দিবেন, তাহলে গাড়িটা হয়তো একজন একসাথে 3 জন দিলে অনেক শক্তি, হ্যাঁ 4 জনে শক্তিটা হচ্ছে। বাট উনি যেহেতু বয়স্ক, উনি পারছেন না, উনি আমাদের হেল্প করতে পারছেন, জাস্ট উনি আমাকে অ্যাডভাইস করছেন। তো ফাইন, আমরা ওনার কথা মতো ফার্স্ট টাইম ট্রাই করার পর পারলাম না, তো সেকেন্ড টাইমে আমরা ট্রাই করলাম। সেকেন্ড টাইমে ট্রাই করার পর গাড়িটা যথারীতি রোডে উঠে গেল। সো আমরা বেশ খুশি। সো তাড়াহুড়ো করে আমরা গাড়িতে ঢুকে পড়ি। গাড়িতে ঢুকার পরপরই আমাদের মনে হলো যে সেই ভদ্রলোকটা এতদূর কষ্ট করে আসলো, আমাদের তো তাকে অ্যাটলিস্ট থ্যাংক ইউ জানানো উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। তো এটা ভেবেই আমরা সবাই একই সাথে অলমোস্ট মানে জানলা দিয়ে মাথা বের করি এবং ওনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। বাট বের করার সাথে সাথেই মানে ওই লোকটাকে আমরা দেখতে পেলাম না ওই জায়গাটায়। আচ্ছা, মানে একদম নাই। সো জায়গাটা এরকমও না যে পাশে কোনো গলি আছে বা পাশে কোনো বাড়ি আছে বা সে পাশে গলিতে চলে যায়, ব্যাপারটা এরকমও না। সো ওই ব্যাপারটাতে আমরা সবাই মোরলেস ভয় পাই, কিন্তু কেউ এক্সপ্রেস করি না যে ঠিক আছে একটা হয়তো বা অন্য কোথাও চলে গেছে এরকম ব্যাপারটা। সো আমাদের ব্যাপারটা সবারই মাথায় থাকে। সো এটা বলে আমরা প্রায় 10-15 মিনিট ওই রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের সামনে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। আচ্ছা। সো আমরা এখন কনফিউজ, কারণ একটা রাস্তা দিয়ে আমরা এসছি, এখন কোন রাস্তা দিয়ে এসছি, বাট আমরা তো যে কোনো একটা রাস্তা দিয়ে বের হয়েছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি যে কেউ আমাদের গাইড করতে পারে কিনা। সো আমরা ওখানে প্রায় 5 মিনিটের মতো ওয়েট করি এবং দেখতে পাই যে দূর থেকে একটা ট্রাক্টর আসতেছে।
ট্রাক্টরটা আসতেছে এই ভেবে যে আমরা ভাবলাম যে ট্রাক্টরটা ওখানে মনে হয় পার্ক করবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ট্রাক্টরটা আমাদের কাছাকাছি আসে। এরপরে আমাদের মধ্যে থেকে একজন বলে যে আচ্ছা ভাই, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি, সো আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন যে আমরা 5 দোনা রাস্তায় উঠবো, ওখান থেকে আমরা টঙ্গী হয়ে আমরা ঢাকা পৌঁছবো। ওকে। সো উনি বলে হ্যাঁ ভাইয়া, আপনারা তো ভুল রাস্তায় চলে এসছেন, আপনারা যেটা করেন, আপনারা বাম দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা বরাবর আপনি চলে যান, 20 থেকে 25 মিনিট গেলেই আপনারা মেন রোডে উঠে যাবেন, এরপরে জাস্ট ডানে মোড় নিলেই আপনারা ওই ব্রিজের উপরে উঠে যাবেন। সো আমাদের হাতে উনার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। সো আমরা উনার কথা শুনে আমরা সবাই বেশ আশ্বস্ত, ওকে ফাইন, নাও উই আর ইন রাইট ট্র্যাক। সো আমরা তখন ওই রাস্তা দিয়ে যেতে থাকি। উনি যেহেতু 25 মিনিটের কথা বলছেন, সো আমরা মাথায় ওটাই রেখে দিয়েছি। 20 মিনিট গাড়ি চলছে, ওই রাস্তাটাও বেশ খালি, প্রায় আমার গাড়ি 60-70 এরকম করে চলছে। যেতে যেতে এক সময় আমরা দূর থেকে দেখতে পাই একটা ঘোলা কিছু, যেহেতু রাত ওইভাবে আমরা জিনিসটা বুঝতেও পারছিলাম না, বাট কাছাকাছি যাওয়ার পর আমরা দেখি যে রাস্তার উপরও একটা বাড়ি, একটা দোচালা টিনের বাড়ি, রাস্তার উপরে, একদম রাস্তার উপরে। এমন না যে রাস্তাটা ভাঙা বা রাস্তাটা ওই রাস্তাটা মাটির রাস্তা, এরকমও না, পাকা রাস্তা, বুঝেই যাচ্ছে না যে ওখানে একটা বাড়ি থাকতে পারে। হয় না যে হ্যাঁ কাঁচা বাড়ি দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, ওই সময় একটা বাড়ি, এরকম না, পাকা রাস্তা শেষ, পাকা রাস্তা থেকে শুরু হয়েছে একটা বাসা। সো এই ব্যাপারটা দেখেই আমরা সবাই বেশ ভয় পাই। তখন আমাদের মধ্যে দুইটা জিনিস আছে, যে হ্যাঁ হতে পারে যে খারাপ কিছু আমাদের মিসগাইড করছে, অথবা হতে পারে যে ওই যেখানে ট্রাক্টর দুইজন আমাদের বলেছে এই রাস্তায়, ওরা আসলে ট্রাক্টরের কেউ না, ওরা ডাকাতের কেউ। আচ্ছা। সো দ্রুত আমি গাড়িটা ওখানে ঘুরাই, বাট গাড়ি আমি চালাই না। 3 জনের সাথে আমি কথা বলি, আমার কলিগের সাথে, যে এখন আমাদের কি করা উচিত। তখন সবাই মিলে একটা প্ল্যান করি যে ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা রাস্তাটা এই রাস্তা দিয়ে যাব এবং আমরা ওই 3 রাস্তার মোড়ে উঠবো, বাট একটা জিনিস করতে হবে, আমরা গ্লাস উঠায় রাখবো, যদি ওনারা ডাকাত হয় তাহলে অবশ্যই হয়তো আমাদের ঠেকানোর চেষ্টা করবে, অথবা আমাদের গাড়ি নিয়ে যাবে, অথবা আমাদের কাছ থেকে জিনিস নিয়ে যাবে। তখন আমি ওদেরকে বলি তাহলে কি নিজে বাঁচবা নাকি ওদেরকে মারবা? তখন সবাই বলে ঠিক আছে বাবা, আগে নিজে বাঁচি, যদি ডাকাত হয় তাহলে আমরা ওদের উপর দিয়ে চলে যাব। তো এই কথা বলে আমি গ্লাস লাগাই দিই গাড়ির, এরপরে যাওয়া শুরু করি। বাট যেই 20 মিনিটে আসছি তার থেকেও আমরা দ্রুত যাচ্ছি, বাট মনে হচ্ছে রাস্তা যেন আর ফুরোচ্ছে না। বাট ওই সময় আমাদের এক কলিগ বলে যে আমরা কি আবার ভুল রাস্তায় যাচ্ছি নাকি, যে রাস্তা দিয়েছে? আমি না, রাস্তা তো একটাই ছিল, এটাই। তো আসলে আমরা 20 মিনিটে ওখানে পৌঁছছি, বাট মনে হচ্ছিল যে অনেক লম্বা একটা পথ। যাওয়ার পরে দেখি যে রাস্তাতে কেউ নাই, একদম কেউ নাই, একদমই কেউ নাই। আমরা যেটা ভয় করছিলাম যে হয়তো ওরা যদি ডাকাত হয় তাহলে দেখবো যে আমাদের জন্য ওয়েট করছে, আরো দলবল আরো বেশি বেড়ে গেছে, এরকম কিছু না, আরো শুনশান জায়গাটা, আরো শুনশান। তখন জাস্ট আমাদের সবার গা হিন্দি উঠে, আমারও এখন বলতে বলতে আমার লোম খারাপ যাচ্ছে, সিরিয়াসলি এরকম একটা মোমেন্ট। তখন আমরা রাস্তা আমাদের একটাই, এক রাস্তা দিয়ে এসছি, এক রাস্তা দিয়ে বের হচ্ছি, রাস্তা আমাদের একটাই। তো ওই রাস্তা দিয়ে আমরা কতটুকু যাব, আদৌ কি যাব না ভোর পর্যন্ত এখানে অপেক্ষা করবো, দ্যাটস দ্য মেইন থিং। কোনো ওয়ে নাই, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা টঙের দোকানের মতো ছোট একটা স্টেশন বলা যায়, যে বাস স্টেশন বলবো না, ওটাকে টেম্পো বা রিক্সা স্ট্যান্ড এরকম কিছু, ছোট্ট একটা দোকানে 3-4 জন বসে আছে। সো ওদেরকে আমরা আবার জিজ্ঞেস করি যে ভাইয়া আমরা তো এই অবস্থা, আমরা ঢাকার দিকে যাব। তো উনি বললো যে আপনি এই রাস্তা দিয়েই যান, এই রাস্তা দিয়ে যেতে যেতে আধা ঘন্টা, আস্তে আস্তে গেলে আধা ঘন্টা, আর যদি দ্রুত যান তাহলে হয়তো বা 20 মিনিট লাগতে পারে। তো যেহেতু আমাদের হাতে আর অপশন ছিল না, আমরা ওই রাস্তা দিয়েই আমরা শুরু করি। আধা ঘন্টা না, ওইখানে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট, কারণ রাস্তাটা একদম গ্রামের মেঠো রাস্তার মতো, ভাঙা, আঁকা বাঁকা, যেতে হচ্ছে মনে হচ্ছে যাচ্ছি কারো বাসার উপর দিয়ে বা বাসার ভিতরে উঠোন দিয়ে যাচ্ছে গাড়ি, এরকম একটা রাস্তা। তো যেতে যেতে কিছুটা পাকা রাস্তায় আমরা পড়ি, যাবার পরে দেখি যে গাড়ি যাবার শব্দ হচ্ছে।
ট্রাক যখন যায় রাত্রেবেলা, ট্রাকের একটা চাকার শব্দ আমরা শুনতে পাই যে হাইওয়ে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, বাট আমরা কোনো হাইওয়ে দেখতে পাচ্ছি না, বাট শুনতে পাচ্ছি হর্ন, শুনতে পাচ্ছি চাকার আওয়াজ, শ করে গাড়ি যাচ্ছে। তো এরকম সময় আমাদের কলিগ বলে যে গাড়িটা তুমি তো থামাও। তখন আমরা গাড়িটা থামিয়ে আমরা সবাই নামি। নেমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে ঢাকায় ফিরবো সেই রাস্তাটা আমাদের ঠিক মাথার উপরে, আমরা ওই ব্রিজটার নিচে। ও মাই গড, মানে পুরোপুরি মাথার উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এবং শুধু উপর দিয়ে না, বেশ অনেক উঁচু। যেহেতু এটা শীতকালের শেষের দিকে ছিল, সেই জন্য ওই নদীটাও হয়তো শুকনা ছিল। আমরা যাচ্ছি, আমি আপনাকে বললাম যে জায়গাটা অনেকটা কাঁচা রাস্তা। সো ওটা ছিল কাঁচা রাস্তা, ছিল ওটা ছিল একটা নদী। আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি এবং অনেক উঁচায় আমরা দেখি যে ওই 5 জনের ওই টোল ব্রিজটা যেটা দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। তখন আমরা সবাই গাড়ি থেকে বের হয়ে একে অপরের দিকে তাকাই, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। এটা একবার না, এটা আমাদের সাথে 3 বার ঘটলো। এবং আমার সাথে যারা ছিল সবাই আমারই অফিসের কলিগ, এবং এটা অস্বীকার আমরা কেউ করতে পারছি না। ঠিক যে ফ্রেন্ডটা, যে কলিগটা আমাদের সাথে আসছিল এবং যে বলছিল যে হায়দার চলো আমরা নামি, আমরা একটু শাহপরার মাজারটা ঘুরে আসি, জাস্ট আমি ওরকম যেটা বিশ্বাস করি বা অবিশ্বাস করি এরকম কিছু না, কিন্তু তাড়াতাড়ি ফিরতে পারবো, তাড়াতাড়ি ফিরবে, এমনি রাত হয়ে গেছে। সো এর জন্য আমরা চলে আসি। সো ও তখন আমাকে বললো যে ওইখানে না যাওয়ার কারণেই হয়তো বা আজকে আমাদের এই অবস্থা ভুল হলো। আচ্ছা হায়দার, একটা কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এই রাস্তাতে এরকম ঘটনা আগেও ঘটেছে। তো এরকম ঘটনা আপনি শুনেছেন যে মানে অনেকের কাছে যে এরকম ঘটনা মানে রাস্তায় প্রবলেম হয়? ঘটনা অনেকে আমাকে বলেছে এরকম যে রাস্তাটা টঙ্গী হয়ে পাঁচদোনা, ঘোড়াশাল হয়ে পাঁচদোনা দিয়ে বের হয়, অনেকে আমাকে বলেছে এই জায়গায় নাকি অনেক বড় বড় আগে কবরস্থান ছিল। আচ্ছা, বাট মানে গভর্নমেন্টের রোডটা এরকম ভাবে ম্যাপ করা, সো ওই রোডটা ওই কবরস্থানের উপর দিয়ে এটা বানানো হয়েছে। দ্যাটস ওয়াই ওই রোডে নাকি অনেকে এরকম মিসগাইডেড হয়। হ্যাঁ, আমি এটাও শুনেছি যে অনেক ট্রাক ড্রাইভার যারা আছে বা যারা হচ্ছে মানে হাইওয়েতে সবসময় যাওয়া আসা করে বা যারা বাস চালান, তারা মাঝে মাঝে এরকম হয় যে রাতের বেলা একদম পুরোপুরি সুস্থ অবস্থাতেও দেখতে পান যে দুটো রাস্তা, মানে জাস্ট একটা রাস্তা হঠাৎ করে দুই দিকে চলে গেছে। হাইওয়ে এরকম হয় না সাধারণত, হাইওয়ে এরকম হয় না। এবং ওইখানে একটা বাড়ি আছে, সো ওই বাড়িটা এরকম যে রাস্তাটা কার্ভ হয়েছে, আপনি যেটা বললেন ঠিক একই রকম আমি ঘটনা শুনেছি। বা যারা চালায় তখন দেখে ওই বাসার উপর দিয়ে রাস্তাটা। আচ্ছা, এরকম অনেক ঘটনা হয়েছে, অনেক ট্রাক ওই বাসায় হিট করেছে। ওকে ওকে, এবং বাসাটা তারপরে ওখানে আছে? বাসাটা আছে, ওখানে কেউ থাকে কিনা আই এম নট দ্যাট মাচ অফ শিওর, বাট অনেকের কাছে শুনেছি এবং ওই বাসাটা আমি দেখেছি। ওকে ওকে, সো আমরা একটু কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি মিস্টার টিপু, মোহাম্মদ টিপু, এছাড়াও SMS করেছেন দোলন, SMS করেছেন হুমায়ুন, নিঝু SMS করেছেন বাংলার ভূত, SMS করেছেন রাজীব, এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে অয়ন SMS করে বলেছেন যে লঞ্চে করে তিনি বরিশাল থেকে ঢাকা ফিরছেন এবং ভূত FM শুনতে বাহ চমৎকার একটা মানে পরিবেশ চারপাশে বুঝতে পারছি। রুমও লিখেছেন ভাইয়া খুব ভয় লাগছে। থ্যাংক ইউ হায়দারকে যে ভয় দিতে পারার জন্য। আচ্ছা, আমাদেরকে আরেকটা SMS আছে, আর সেই SMSটি হচ্ছে যে আমাদেরকে আজওয়া, মৃদুলা, রোদেলা, রিমঝিম, শান্ত, তন্ময়, শাওন এরা সবাই মিলে উইশ করেছে এবং এরা সবাই মিলে উইশ করেছে আবরারকে, এবং জন্মদিনের বুঝতেই পারছেন যে জন্মদিনের উইশ, এবং সবাই মিলে উইশ করছেন জন্মদিনের মাঝেও যে আমাদেরকে শুনছেন এই জন্য অনেক 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 থ্যাংকস। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন মুন্না, SMS করেছেন খুলনা থেকে তিনি, সুমিত SMS করেছেন ঢাকা থেকে, আমাদেরকে SMS করেছেন তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে তার SMS না পড়লে তিনি জুজুকে খবর দেবেন না। জুজুকে খবর দেওয়ার কোনো দরকার নেই, আমি SMS পড়ে ফেলেছি। এছাড়া আমাদের গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন মুরাদ, SMS করেছেন আবির। আমি একটা খবর দিয়ে দিই যে আমরা ছোট্ট একটা
একটা ব্রেকে কিছুক্ষণের মধ্যে চলে যাব, কারণ আমাদের সাথে জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে ভৌতিস টিম, এবং ভৌতিস টিম এই মাঝখানে চলে এসেছেন আমাদের মাঝে। আমরা তাদেরকে মানে তারা যে এসছেন আজকে অনেক ব্যস্ত ছিলেন, অনেক ব্যস্ততার মাঝখানেও আপনাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিবেন। আর সেই জন্য বলবো যারা SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। সাব্বির উত্তরা থেকে লিখেছেন যে ভূত FM আমার পাশে ভূত। ওকে। রাতুল লিখেছেন ভাইয়া একটু একটু ভয় লাগছে। ওকে, দেখা যাক কি হয় আজকে শেষ পর্যন্ত। একটা ছোট্ট ঘটনা পরে আমরা ব্রেকে যাব এবং ব্রেকে যাওয়ার পরে আমাদের সাথে জয়েন করবেন ভৌতিস টিমের যারা আছেন তারা। এবং আমি বলে রাখি যে এর আগে বলি যে মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে এবারও আমরা একটা SMS পেয়েছি, সেই SMS-টা আমরা আশা করছি পড়তে পারবো একটা সময়। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন সবুজ। তিনি বলেছেন যে আমি থাকি বরিশালে এবং আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় এবং সেখানে আমার সাথে একটি ঘটনা ঘটে লাস্ট 25 মানে ফেব্রুয়ারি মাসের 25 এই বছরেই। এবং তিনি বলেন যে সো আর কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। লাস্ট 20 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবং আমি আমার গ্রামের বাড়িতে যাই। সময় বেশ ভালো কাটছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন। ওকে, বাট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে 25 তারিখে ছিল ফ্রাইডে। আমার স্পষ্ট মনে আছে যে ঘড়িতে তখন সময় রাত 10টা। ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। টিভি দেখতে দেখতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়, সো একটু বোরিং লাগছিল, তাই পকেট থেকে মোবাইলটা বের করে গেমস খেলতে লাগলাম। একটু পরে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। আমি পাশের টেবিল থেকে চার্জারটা নিয়ে আসলাম এবং সেটা অন করে বাথরুমের দিকে গেলাম। যখন আমি বাথরুমে ঢুকলাম তখন দেখি সারা বাথরুমে রক্ত পড়ে আছে। আমি প্রচন্ড ভয় পাই এবং ঘরের দিকে দৌড়ে আসি। আমার হাতে চার্জার লাইটটা ছিল, তাতে আমি স্পষ্ট দেখতে পাই যে ঘরের যে জায়গায় বসে আমি মোবাইলে গেম খেলছিলাম সেই জায়গায় বসে আছে আমার চেহারার মতো আরেকটি ছেলে। অর্থাৎ আমি আমাকেই দেখতে পেলাম এবং সে আমার মোবাইলটা দিয়ে গেমস খেলছিল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান হলো তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং আমার চারপাশে বসে আছে আমার মা বাবা সহ পরিবারের সবাই। সো এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন সবুজ। থ্যাংক ইউ সবুজ, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে বলার জন্য। আর এছাড়াও আমি বলবো যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। রোহান ধানমন্ডি থেকে SMS করেছেন এবং বলেছেন আমাদের সাথে তিনি জয়েন করেছেন। সো আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন স্বপ্নহীন বালক, ভূত FM শুনছেন তিনি। তনয় SMS করেছেন দারুণ জমে উঠেছে ভূত FM, থ্যাংক ইউ। মিজান লিখেছেন মিরপুর থেকে। এছাড়াও অনেক আমাদেরকে SMS করেছেন লিও হিমেল SMS করেছেন আমাদেরকে, মাশরাফি, মৌমিতা, কিং অফ পপ। ওকে, আমাদেরকে SMS করেছেন শাওন, SMS করেছেন মান্না, রাব্বানি সহ আরো অনেকে। আমরা একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আমরা এবং ভৌতিস্ট আবারও জয়েন করব আপনাদের সাথে। সো স্টে টিউন অ্যান্ড SMS করার নিয়মটি ¿Qué, güey? Voot FM. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। এবং আমি যেটা বলেছিলাম যে একটা গানের ব্রেক নিব এবং ব্রেকের পরেই আমাদের সাথে জয়েন করবেন ভৌতিস টিমের সবাই। এবং Is this on air? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছে সবাই শুনতে পাচ্ছে। ভৌতিস্ট is here. Almost. ওকে, সো আমি যারা এখানে সত্যি কথা বলতে যারা গেস্ট যারা আসেন এবং যারা SMS করেন তারা রেগুলারই খোঁজ খবর নেন এবং অনেক বেশি মিস করেন। বাট আমি আজকে যে কত যন্ত্রণা করে আসতে হচ্ছে আমাকে, যেমন সুমন ভাই আজকে রাজশাহীতে, রাইট? সুমন ভাই রাজশাহীতে শো করতে গেছেন, তারপরে মাঝখানে ব্যস্ততার মাঝে রকস্টার মানুষ এবং রেডিও টেডিও ওনার জন্য মামুলি হতো। আমি জিবরান, তুমি মাসুম, আমাদের জন্য রাইট। সো আমরা আজকে কি কোনো ঘটনা, আমাদের সাথে গেস্টরা আছে, তারা গেস্টদের কি ঘটনা শুনবো এখন? আমরা আজকে চরম ফাইজলামি করেছি, বুঝছো? সো সিরিয়াস ব্যাপার সবার গেস্টদের কাছ থেকে শুনি। ওকে, আচ্ছা, আমরা ফাইজলামি করবো। ওকে, ফাইন। তাহলে আমাদের এখানে যারা গেস্ট আছেন আপনাদের সাথে একটু পরিচিত হয়ে যাবে। হ্যাঁ,
আমি নাফিস, ক্লাস 10, বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয়। ওকে, আমি তার আগে একটু বলি যে সবাই মানে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে SMS পড়া হচ্ছে না। আমি একটু কিছু SMS পড়ে ফেলি। আশিস লিখেছেন যে আজকে তার বার্থডে এবং তিনি বলছেন যে আজকে আসলে আমার বার্থডে, কিন্তু বলতে ইচ্ছা করছে আজকে সরি যে আজকে আমার বার্থ নাইট। ওকে, সো লাবিব SMS করেছেন এবং লিখেছেন যে ওয়েলকাম ভৌতিস্ট, এবং তিনি বলছেন সাউথ আফ্রিকার টিমকে একটু ভয় দিয়ে দেন ইনশাল্লাহ। ওকে, ফাহাম SMS করেছেন এবং ফাহাম SMS করে বলছেন যে প্যারানরমাল অ্যাক্টিভিটি যে মুভিটা রয়েছে সেই মুভিটা কি স্টোরিটা কি ট্রু? আচ্ছা, এটা কি আসলে ট্রু? কি মনে হয়? জিবরান ভাই মাথা নাড়ছেন, তার মানে ট্রু না? না না, একদমই ট্রু না। এটা হচ্ছে ওরা খুবই রিমার্কেবল একটা জিনিস এবং খুবই ইন্সপিরেশনাল। মাত্র $15,000 দিয়ে ওরা মুভিটা শুট করেছে। আচ্ছা, এবং মুভিটা কিন্তু মানে পার্ট 1 যেটা ওরা দেখলেই বোঝা যায়, মানে সাউন্ড খুবই মানে একদম ডাবিং করে নাই, ওরা যা ছিল তাই নিছে, কিছুই নাই, একটা ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে করছে। তার মানে বলা যায় যে মানে ডিফারেন্ট একটা ফর্ম ইউজ করেছে, টোটালি ডিফারেন্ট ফর্ম এবং টোটালি মেড আপ। আর এটা দুটো এন্ডিং আছে, which ending you want to see, এরকম টাইপের। ওকে, তাহলে মানে এটা তার মানে এটা সত্যি যে এটা মানে কোন একটা মানে এরকম মানে সত্যি একটা মিথ্যা কথা, সত্যি একটা মিথ্যা কথা, সেটাই। মৌমিতা লিখেছেন আমাদেরকে। মৌমিতা বলেছেন যে আমার SMS না পড়লে এবার খবর করবেন তিনি। বেশ, আচ্ছা, পড়ে ফেললাম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পলাশ আমাদের SMS করেছেন, লিসা SMS করেছেন। এছাড়াও আচ্ছা, তিনি বলেছেন যে ভূত FM এর ডিটেল একটা স্টোরি যদি তিনি SMS করতে চান তাহলে কি চাই, ইমেল করতে পারবো না। আচ্ছা, ইমেল না করলে সম্ভব না, কারণ SMS এ পুরো বড় ঘটনা কিন্তু আসবে না আসলে। এছাড়া আমাদেরকে লিখন SMS করেছেন এবং লিখন SMS করে আমাদেরকে জানিয়েছেন যে অনেক কষ্ট করে তিনি ভূত FM শুনছেন। ওকে, তুহিন লিখেছেন ভাইয়া আমি এবং ভূত, আচ্ছা, দুজনেই শুনছি। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এখন আমার দুজন মিলে অদ্ভুত আর কি। সেটা হচ্ছে যে আমরা এখন সরাসরি চলে যাই যে আমাদের সাথে গেস্ট রয়েছেন তার সাথে একটু পরিচিত হয়ে যাই আমরা। কি নাম আপনার? জি, আমি নাফিস। ওকে, আপনার যে ঘটনাটা আছে সেই ঘটনা কি ঢাকার নাকি অন্য কোথাও ঘটেছিল? ঢাকার। আচ্ছা, কি হয়েছিল বলেন? আমি তখন ক্লাস 6 পড়ি, মানে তখন অত প্যারানরমাল বিষয় নিয়ে অত ঘাটাঘাটি করতাম না বা ওগুলা নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না। তো মাঝখানে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে যাই। তো অসুস্থ যখন হই, তো যতবারই অসুস্থ হই স্পেসিফিক একটা রুমেই হতাম। আচ্ছা, একটা রুমে অসুস্থ হতাম এবং রুমের উপরে ক্যাবিনেট থাকে, ওই জায়গাতে একটা ফেস দেখতাম, কিন্তু ফেসটা সে ঠিক বোঝাতে পারবো না কিরকম। ওকে, ডেভিল ওয়ার্কশপের মতো একটা শিং আছে এমন। তো যাই হোক, 3 বার অসুস্থ হওয়ার পরে যখন 4th বার অসুস্থ হলাম তখন সিরিয়াস খুব অবস্থা। আমার পাশের বাসার বা যত আশেপাশে আঙ্কেল আছে সবাই আসলো এবং সবাই মানে হাল ছেড়ে দিয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না, এখানেই শেষ। তো ওখান থেকে আমাকে একটা প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করা হয়। ওখানে আমাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু তারা কিছু করতে পারছিল না। এমনকি আমাকে একটা ইনজেকশন দিয়েছিল, ইনজেকশনটা খুব রিয়েকশন করেছে, দাগটা এখনো আছে। এখন 3 বছর বা 4 বছর এরকম চলছে, এখনো দাগটা আছে। তো ওইখানে ছিলাম, রাত্রে আমাকে 3টা ঘুম ইনজেকশন পুশ করা হয়, বাট আমার ঘুম আসছিল না এবং পিঠে কেমন জানি মানে কাটা কম্পাসে খুঁচালে যেমন। এইটার জন্য আমি বলছিলাম যে আমাদেরকে সুমন ভাই মাঝখানে একটা ছবি দেখেছিলেন, কাটা কম্পাস দিয়ে টানলে বা এরকম করলে যেরকম হয় ঠিক সেই জিনিসটা হতো ওর পিঠে। একটু ফুসুই টাইপের সাইজটা ছিল, ওইরকম উঠেছিল। তো এটা ফজর আজান দেওয়ার সাথে সাথে কমে যায়। এইটা হচ্ছে মানে দ্যাটস ওয়াই আমি বললাম যে মানে জিনিসটা আমার কাছে বেশ পরিচিত লেগেছে, কারণ আমরা চোখে দেখেছি জিনিসটা একদম। হ্যাঁ, অ্যাবসলিউটলি, সেটাই। তারপরে কি হলো? তো ওইখানে আমার ঘুম ইনজেকশন 3টা দেওয়া হয়, তাও ঘুম হচ্ছিল না। তো ফজর আজানের পরে আমার ঘুম হলো। তো ওইখানে 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে ডাক্তাররা বললো না, এখান থেকে অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে আরেকটা প্রাইভেট ক্লিনিকে নাম করা দেশের অনেক, নামটা বলতে চাচ্ছি না। তো ওইখানে অ্যাডমিট করা হয়। ওইখানে আমি অলমোস্ট 13 দিন ছিলাম, কিন্তু আমার কোনোই কাজে লাগছিল না। তো 3rd ডেতে 7 ডেতে আমি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠি। আমি চিৎকার করে বলতে থাকি যে নানা দাদা ওদেরকে চলে যেতে বলে আমি যাব না। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে আমার নানার ফিসটা মনে আছে, তো দাদার ফিসটা মনে নাই। ইনফ্যাক্ট আমার মাও আমার দাদাকে দেখে নাই, আমার বাবারও মনে নাই দাদার ফেস। আমার বড় ফুফুর খালি মনে আছে। তো বড় ফুফুকে যখন বিবরণটা দিলাম ফেসে বা অনেক বিবরণ দিলাম, তখন বললো হ্যাঁ তোমার দাদা এমন ছিল। তো যাই হোক, ওই দিন ওভাবেই কাটে, ঘুমাই। তো সকালে এক কুমিল্লা হুজুরকে বলা হয় ঘটনাটা। তো সে বলে হ্যাঁ ওর একটা পরীর আছর আছে।
ওকে পোস্ট করে, তো এরকম। তো ওইখানে 13 দিন থাকার পরে ডাক্তাররা কোনো কিছু করতে পারলো না, তারপর আমাকে রিলিজ দেওয়া হলো। আমি চলে আসলাম। এর মধ্যে একটা কাহিনী হচ্ছে যে কিছুদিন পরেই মানে আমার ভাইয়া আর আমার কাজিন খেলা দেখছিল, তো ওইখানে টিএনটিতে হঠাৎ করে ফোন আসে যে তোরা কি জিন পরি বিশ্বাস করিস? তো আমার ভাইয়া বললেন না, বিশ্বাস করি না। আচ্ছা। তো ভাইয়া ফোনটা রেখে দেয়, মনে করেছিল যে কেউ দুষ্টামি করছে। ফোন রেখে দেওয়ার পরে টিএনটি লাইনটা খুলে ফেলার পরেও 3বার ফোন আসছিল, এখানে লাইনটা খুলে ফেলার পরেও 3বার রিং আসছিল। তো ওইটা আমাদেরকে জানানো হয়নি, হসপিটালে জানানো হয়নি। তো আমি সকালে ঘুম থেকে উঠে বলতেছি যে আম্মু, ভাইয়াদের যে কালকে ফোনটা আসছিল ভয় পেতে না কইরো। তো আম্মু বলতেছি কি ফোন আসলো, তুই কি বলতেছিস আবল তাবল। তখন বাসায় ফোন দেওয়া হলো, তখন ভাইয়াকে বলার পরে ভাইয়া বলতেছে হ্যাঁ এরকম ফোন আসছিল, তো এই ঘটনা। তখন আমরা একটু ভয় পাইলো যে ঘটনাটা কি। তো আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল, আমি বাসায় এসে পড়লাম, যেহেতু তখন রমজান মাস ছিল। তো আমি আম্মুকে বললাম আম্মু আমি দেশি ঈদ করব। তো ওই হিসেবে মাইক্রো একটা ভাড়া করা হলো, আমি যাব যেদিন। ওই দিন সকালে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আজকে তো আমাদের যাওয়া হবে না, একটা দুঃসংবাদ আসবে, যাওয়া হবে না। তো আম্মু বলতেছে তুই এগুলো কি বলতেছিস আবল তাবল, মানে যাওয়া হবে না কেন, যাওয়া হবে না কি হয়েছে? আমি বলছি আমি যাই না, যাওয়া হবে না। তো যখন যাব তার আধা ঘন্টা আগে আমার বাবা আম্মুকে ফোন দিয়ে বলতেছে যে আজকে যেতে পারবে না, আমার খুব ক্লোজ রিলেটিভ কে পুলিশ অ্যারেস্ট করছে, তো তোমরা যেতে পারবে না। তো আম্মু তখন খুব ঘাবড়ায় যায় ঘটনাটা কি হচ্ছে এখানে। তো এভাবে চলতেছে। তো ওই দিন আর যেতে পারলাম না। তারপরের দিন আমরা গ্রামে গেলাম, বাবা একা বাসা ছিল, আমরা আর সবাই গেলাম, 3 ভাই মা। তো গেলাম ওইখানে। তো এখন আম্মু বলতেছে ডাক্তাররা যেহেতু কিছু করতে পারলো না, তো হুজুর টুজুরকে ইনফর্ম করা দরকার বিষয়টা। তো তাদেরকে জানানো হলো। আমি নানুর বাড়ি গেলাম ঈদের পর দিন। তো এখন ওইখানে এক মামার শ্বশুর বাড়ি থেকে এক হুজুরকে মানে আনা হয়েছিল, সে জিন পরি পালে, সে হাজির করবে। তো লোকটাকে কেন জানি দেখে আমার মনে হচ্ছে যে লোকটা ভণ্ড। তো আমি একটু প্রমাণ করতে চেষ্টা করলাম। লোকটা আসলো, লাইট টাইট অফ করলো, অন্ধকার করলো, সে একটা মানে খাঁচা নিয়ে বসলো, এখানে তসবি মানে ঘুরাচ্ছিল এবং নয়েজ করতেছিল। তো আমি বলতেছি আমি তো সব দেখতে পারতেছি, এরকম কেন হচ্ছে? তখন সে টর্চ লাইটটা জ্বালায় মুখটা কালো করে দেয়। তখন আমার একটু সন্দেহ হয়েছে আরো বেশি। তখন মানে সে আমার মুখের দিকে 2 মিনিট তাকানোর পরে করলো কি, টর্চ লাইটটা অফ করে দিল। করার পরে আবার সে ওই সেম কাজটাই করতেছে, তসবি ঘুরাচ্ছে। তো আমার উপরে একটা ব্যাগ রাখছিল, আমি জানতাম না কি ছিল, খালি বুঝতেছিলাম আমার উপরে কিছু একটা রাখা হয়েছে। তো আমি বলতেছি আমার উপরে কি জানি রাখছে, এই যে বললাম যে কি জানি রাখছে, সে বুঝছে না, আমি দেখতেছি না, আমি এমনি বলছি কথাটা। তো সে ওইখানে হাজির করাইলো, জিন পরি মানে বললো, মানে পরি হাজির করলো, খুব নেকো একটা কণ্ঠ ছিল। তো আমার গায়ে হাত দিছে একবার, মানে হাতটা ছিল খুব কোমল, কিন্তু আমার সন্দেহ হইতেছে তাও। তো ওইবার ঢাকায় ব্যাক করছি, ব্যাক করার পর সে আবার বলছে যে 13 দিন পর আবার যাইতে। তো আমরা গেলাম, যাওয়ার পরে সে আবার জিন পরি হাজির করাচ্ছে। তো ওইবার আমার মানে আমি ভান করলাম যে আমি পরিদার পজেস্ট ইচ্ছা করে তাকে প্রমাণ করার জন্য। তো সে আসে আমার নাকের মাঝখানে হাত খুব চাপ দিয়ে ধরছে। তখন আমি বুঝছি যে এটা তারই হাত, কারণ তার হাত দিয়ে একটা আতরের গন্ধ আসতেছিল, প্লাস হাতটা খুব শক্ত ছিল, এরকম কোমল ছিল না, তার নখগুলো ছিল বড়, এবং যার ফলে আমার নাকের 2 মাঝখান দিয়ে ব্লিডিং হচ্ছিল। আমি এটা কাউকে বলি নাই। তো বাসায় আসলো, কিন্তু সমস্যা হচ্ছে খুব খিচুনি, কেউ ধরে রাখতে পারতেছে না। অনেকজন, আমার 3 ভাই, কাজিন 2টা, মা বাবা, কেউ ধরে রাখতে পারতেছে না, এরকম শরীরে অনেক শক্তি বেড়ে যাচ্ছে। তো তখন কুমিল্লার এক হুজুরের কাছে কন্ট্যাক্ট করা হলো, সে বললো যেটা আমরা গেলাম, মানে সে আমি জানি না আসলে সত্য কিনা, সে যা করতো সবসময় চোখের সামনে করতো আলোতেই। তো আমাকে সে ফার্স্ট বার যাওয়ার পরে সে বলতেছে তুমি গ্লাসটা নিয়ে রুমটাতে যাও, একটা সূরা বললো, সূরাটা বইলা তুমি ওয়ালে পানি ছিটা দাও। তো আমি গেট আমার ভিতর দিয়ে লাগানো, তো আমি মানে ভুল প্রমাণ করার জন্য গ্লাসটা সূরা না পেরে লাগাইতেছি, যেহেতু পানিটা সে দিছে, কোনো কেমিক্যাল রাখলে কিছু একটা হবে, কিছুই হচ্ছে না। 5 মিনিট পরে সে আমাকে ধমক দিল গেটের বাইরে থেকে, এই ছেলে কি এত প্রমাণ করতে চাচ্ছ, তুমি যেটা করতে বলছো ওইটাই করো। তো আমি পরে সে যে সূরাটা বললো ওটা পরে ওয়ালে পানি ছিটা দিচ্ছিলাম। তো দেখি ওখানে গ্লাস অনেক ময়লা হচ্ছে আস্তে আস্তে, এবং গাছের গুড়ির মতো ছোট ছোট ডালা আসতেছে পানির মধ্যে। তো আমি ওটা নিয়ে তাকে দিলাম, সে আর কিছুই বললো না।
তারপরে তাকে সে আমার সাথে বসেছিল একা, মেয়ে আসে, তো আমি হঠাৎ করে প্রশ্ন করলাম যে আমি আপনাকে কেন বিশ্বাস করব। তখন সে অনেক কথা বললো যেগুলো আমি বলতে চাচ্ছি না, অনেক মানে সেগুলো আসলে বিশ্বাস করার মতো। তো সে বললো যে এবার চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। তো সে এবার চলে আসলাম, চলে আসার পরে আবার সে যেতে বললো, গেলাম আবার কুমিল্লা। তো হুজুর এবার একটা বললো যে তুমি হাতটা সোজা করো। হাতটা সোজা করে সে একটা কাগজের ভিতরে একটা কালো মানে এরকম 5 আঙ্গুলের এরকম ছাপ, ওইটা সে বলটালো কাগজের ভিতরে এবং আমার 2 হাতের মাঝখানে রেখে বললো এটা ফোল্ডিং করে রাখো। মানে ওই যে রক্ত দেবার পরে যেভাবে হাতটা দিয়ে জি, জি। মানে তুলা দিয়ে বা কিছু দিয়ে বন্ধ করে দেয়, তো ভাবে ছিল। 2 মিনিট থাকার পর সে বললো ওই কাগজটা দাও। কাগজটা খুলে দেখলাম যে ওই ভিতরের তাবিজটা নাই এবং সে আমার চোখের সামনে ঢুকেছে এবং আলো তখন আলোই ছিল। তো আমার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগলো। তো আমি এসে পড়লাম ওই দিনও। তারপরে আবার যেতে বললো, আবার যাওয়ার পরে সে এরকম বললো একটা গাছের পাতা নাও, ছিড়ানো। আমি ছিড়ানোর পরে সেম ভাবে আবার ঢুকালো হাতে, বললো যে সকালে উঠা মানে পকেটে দিয়ে দিল, বললো যে সকালে উঠা যে যদি দেখো পাতাটা নাই আমাকে জানাবা, আর যদি দেখো আছে তাহলে জানানোর দরকার নাই। তো সকালে ঘুম থেকে উঠলাম, রিক্সায় উঠার পরে আমার খেয়াল ছিল না, তো যাই হোক নিলাম জিনিসটা। নেওয়ার পরে দেখলাম পাতাটা নাই। তো আমি তাকে মানে আমি আব্বুকে বললাম যে আব্বু, তাকে বলো পাতাটা আছে। আমি তাকে তাও ভুল প্রমাণ করার চেষ্টা করতেছি। তো সে তখন মানে আব্বুকে ধমক দিয়ে বলে আপনার ছেলে কি পাইছে এত, আপনি পাতাটা তো নাই, সরি আছে। তো যাই হোক এরকম করার পরে আমার সত্যি তাকে ট্রাস্ট হইলো। এবং পরে তো সুস্থ হয়েছিলেন আপনি তার মাধ্যমে। এখন যে প্রবলেম গুলো হয় সেগুলো একটু বলবেন যে এখন আবার প্রবলেম যেটা হয় যে ঠিক মতো পড়তে পারি না, পড়তে পারেন। আচ্ছা ওইটা একটু বলবেন। আপনি খুব ইন্টারেস্টিং করে বলছিলেন তখন আমাকে যখন শোনাচ্ছিলেন যে ওই যে জিনিসটা আপনি দেখতে পান সামনে এবং সে আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেয়, তাই না? তো কিরকম দেখতে পান আর কি টাইপের ইনফরমেশন দেয়? ফ্লোর থেকে সিলিং পর্যন্ত সে লাগানো, সাদা পাঞ্জাবি পরা, ফেস টেস কিছু বোঝা যাচ্ছে না, হাত পা অনেক লম্বা লম্বা। তো সে আমাকে বলে যে আমি তোমার হেল্প করতে আসছি। তো আমি এটা কুমিল্লার হুজুরকে বলি, সে বলে যে তোমার রাশি এমন একটা রাশি, এটা সবার হয় না, এটা ব্যতিক্রম একটা রাশি, এই জন্যই তোমাকে হেল্প করতে আসে। এইটুকুই। কিন্তু মানে যে কুমিল্লার হুজুর যে দেখলেন যে আসলেই তিনি পারেন অনেক কিছু, তার সাথে দেখা করার পরে বা তার কথা শোনার পরে তারপর ঠিক হয়ে গেছে তো না? এখনো মানে আগের থেকে অনেক ভালো, বাট পুরাপুরি এখনো সুস্থ না, এখনো প্রবলেম কিছু হয়। ওকে, ইনফরমেশন ব্যাপারটা বুঝিনি। মানে ওই যে আমাকে যে বাসায় যে ফোন আসে, সেই বলছিল তোমাদের বাসায় এমন একটা ফোন আসছে, এটা ভয় পাইতে না করো, আমি দেখবো। ও আচ্ছা, ওগুলো ওখান থেকে শোনা যায়। তারপরে আবার ও যেটা শোনে সেটা যখন পরে বাসার মানুষকে বলে, বাসার মানুষ প্রথমে বিশ্বাস করে না, পরে দেখে যে না ওটাই ঘটছে, মানে যেটা ও বলে। তাহলে ও যদি তোমাকে হেল্পই করতে আসে তাহলে তোমার শরীর খারাপ হয় কেন? সেটা আমি বলছি, সে আমাকে অনেক আমল দেয়, আমি ওগুলো ঠিক মতো আসলে করতাম না। সত্যি যেটা বলতো আয়াতুল কুরসি পড়তে 4 বার, আর না ওই যে মানুষটা আমার কাছে আসতো অদৃশ্য একটা, তো উনি বলতো। আমি তো অনেকেই প্রশ্ন করছে, আমার বাবা মা বলছে যে এত হেল্প করতে আসে তাহলে তোমাকে সুস্থ করতে পারে না কেন, এই প্রশ্নটা আমার বাবা মাও করে। তো তখন আমি তাকে বলি কথাটা, বলার পরে সে বলে তুমি তো ঠিক মতো আমল করো না, আমি তোমাকে কিভাবে সুস্থ করবো, বলে আরো অনেক প্রবলেম আছে এখানে। এই আচ্ছা ফাইন, আমাদের সাথে আরো একজন আছে, ওরও একটা ঘটনা আছে, সেটা আমরা শুনবো। এটা তো ডেঞ্জারাস ঘটনা আছে। হ্যাঁ, এটা মানে এখনো তোমার সাথে আসছে সে? জি, মানে এভরি নাইট। মানে আমি যখন ওকে দেখছিলাম আমি তাকিয়ে আছি যে কি বলে। ঘুমের মধ্যেই থাকে নাকি সব? মানে না, ঘুমের মধ্যে না, আমি চোখ খোলা অবস্থায় তাকে দেখতে। তাকে তুমি কোথায় দেখো? তোমার রুমের মধ্যে থাকো? জি, এবং মানে রুমেই দেখি, ওই স্পেসিফিক রুমটাতেই দেখি, এবং আমার ডান পাশে দাঁড়ায় থাকে। আচ্ছা, ওটা কি সারাদিনে যে কোনো সময় না একটা পার্টিকুলার টাইম? না, ওইটা 3টা থেকে 3:30টার মধ্যে আসে। জি, এবং তখন মানে আসলে আমার কি জন্য জানি ঘুম ভাঙে, আমি জানি না কি জন্য ঘুম ভাঙে। সো ওইটা তুমি জিজ্ঞেস করছো যে এই সময় ছাড়া কেন আপনাকে দেখি না? না, ওটা জিজ্ঞেস করিনি। আচ্ছা, এরপরে কিছু জিজ্ঞেস করা যায় এরকম যদি কিছু হয় যে মানে হসপিটালে? হ্যাঁ, ওই আমি যখন বলছিলাম না দাদা আমি যাব না, তখনও সে ছিল, সে বাধা দিতে চেষ্টা করতেছিল। এটার মানে কি? মানে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল? জি, আমি বলছিলাম যে আমি যাব না। মানে ওই জিনটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল?
জি নাকি তোমার নানা দাদা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল? না, আমাকে কিছু দিন পরে আসে, তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট আমি নানা দাদা আসছিল মানে সেই রূপ নিয়ে, আমি তাদেরকে বলতেছিলাম নানা দাদা আমি যাব না। এবং সে বাধা দিচ্ছিল, জি। তোমায় বাঁচানোর চেষ্টা জি। করতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তার মানে তো Very ভালো, তার মানে তো interesting, very হ্যাঁ interesting. খুবই ইন্টারেস্টিং জিনিসটা এবং অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আপনারটা একটু শুনে ফেললি। খুব ছোট্ট একটা ঘটনা আছে ওনার, বাট ইন্টারেস্টিং, খুব বড় ইন্টারেস্টিং। হইলেই ভালো, আমাদের তো কোনো গল্প নেই আছে। না, আরো অনেকে আছে কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আমি শুনি আমরা। অভি, মোহাম্মদপুর থেকে। হুম, আমার গ্রামে টঙ্গিতেই। মাইকের কাছে মুখটা আর আমি খ্রিস্টিয়ান, তো প্রত্যেক ইয়ারে টঙ্গিতে যাইতে হয় ক্রিসমাসের জন্য, ওইদিকে যাই। লাস্ট ইয়ার ক্রিসমাস তো শেষ 25 26 একটু প্রোগ্রাম করি, তারপর 27 28 এরকম রিটার্ন আসি। ওই টাইমটা আসি না, কোনো একটা প্রোগ্রাম ছিল 29 এরকম। তাই 28 রাত্রে ঘুম আসতেছিল না এরকম টাইমেই। তারপর হঠাৎ কি মনে করে আমাদের গ্রামের লাস্টেই মানে অনেক সময় স্মোক করি যখন, তখন ফ্যামিলির তো কেউ জানে না, এর জন্য বাইরে আসি। এখন জানে। না, ইয়ারফোন নাই বাসায়। আচ্ছা, তারপর এইভাবেই মানে আমি যাইতেছি, যাওয়ার সময় যেমন আমার নিজের চিন্তা আছে যে আমি, আমার দুইটা ভাই আছে, রিচার্ড আর একটা রিকি, মানে দুইজনকে আমি ডাক দিছি এবং সাথে নিয়ে গেছি আমি আমাদের বাড়ির লাস্টেই ওই জায়গায় গেলাম। তারপর আমি সিগারেট ধরালাম ওখানে। তারপর কি মনে হলো যে দুইজন যেমন একটু দূরে যেতেছে এরকম লাগলো আমার। তারপর দেখি একটু দাঁড়ানোর পরে সাইডে একটা গাছ ছিল, কড়ই গাছের ওইদিকে আমি দাঁড়াইছিলাম। তারপর দেখি দূরে, রাস্তাটা মাটির তো, যেমন দূর থেকে এমন লাগতেছে যে গাড়ি আসতেছে, এরকম অনেক আলো, তীব্র আলো, গাড়ি আসতেছে। তখন আমি দাঁড়ায় রয়েছি ওখানে, দেখতেছি প্রথমে গাড়ি নাকি। তারপর ভাবলাম পুলিশের গাড়ি না তো, এত রাত্রে যদি দেখে আবার যদি ধরে, আবার বাড়ি এদিকে, আমি থাকি না ওইদিকে, তাই একটু দাঁড়াইছিলাম। তারপর হঠাৎ দেখি না, অনেকের কাছে একটা আগে এই ঘটনাটা শুনছি যে একটা লোক যায়, আজকে আমিও দেখতেছি এটাই, যে লোকটার গলা নাই, উপর একটা হাড়ি দেওয়া, আগুন জ্বলতেছে অনেক ডার্ক কালারের। তারপর ওটা সামনে আসতেছে আস্তে আস্তে। এখন আসার পর আমিও আস্তে আস্তে ঝোপের সাইডে যাইতেছি। ঝোপে যখন ঝোপের কাছে গেলাম, তখন যেমন ওইটাও আস্তে আস্তে সামনে এসে আমার সামনে এসে থামলো। তারপর আমাকে বললো যেমন, তুই কি চাস? আমি তখন কি বলবো তাকে, না কিছুই আনসার নাই। আমি কতক্ষণ দাঁড়াইলাম, তারপর আবারও জিজ্ঞেস করলো, তুই কি চাস? এখন আমি ওইটার সামনে দিয়ে দৌড় দিছি এবং যাওয়ার সময় খেয়াল করলাম যাওয়ার পাও নাই মনে হয়, বা একটু উপরে উঁচুতে পাটা এরকম লাগতেছিল। দৌড় দিয়ে আমি জঙ্গলে গেলাম। ওখানে গিয়ে আর কোনো সমস্যা নাই এরকম ভাবতেছিলাম। তখন কিছুক্ষণ বসার পরে ওই অবস্থায়, তখন কিভাবে দৌড় দিছি, মানে হাত পা কেটে এখনো কাটাকাটি আছে এদিকে, জঙ্গল তো। তারপর বসে থাকার পর কিছুক্ষণ পরে যখন চিন্তা হলো যে না এখন চলে যাই, তখন উঠে আমি ওখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আরেকটা সিগারেট ধরাইছি। তারপর পিছনে হঠাৎ একটা মেয়ে যেমন বলতেছে আমাকে এটা ফালাই দাও। আমি আবার মানে পিছনে তাকালাম, দেখলাম মেয়েটার চোখ জ্বলতেছে, আবারও বললো এটা ফালাই দাও। আমি আর তখনও ফালাই নাই এটা। তারপর সেম টাইমে দেখলাম যে আমার ওই দুই ভাই আমার সামনে আসতেছে। জঙ্গলের ভিতরে তারা কিভাবে তখন জানেও না। তারপর আমার সামনে আসার পর আমাকে তারাও বলতেছে অভি এটা ফালাই দাও। আমি তাও ফালাই নাই। তারপর ওই লোকটাই যাকে আমি দেখছিলাম ওইদিকে, তারপর সেও সামনে আসতেছে। দেখি ওই জঙ্গলে তার যেহেতু আগুন জ্বলতেছে ওই হাড়িটা থেকে, কিন্তু জঙ্গলে একটা পাতাও পড়তেছে না। কত মানে ওটা বাঁশঝাড় ছিল, একটা পাতাও কিচ্ছু হইতেছে না, এবং এটার উপর দিয়ে এসে আসতেছে। তারপর একটু সামনে আসার পর তো আমি চুপ করে দাঁড়াইছিলাম। তারপরে লোকটার আর কোনো কথা নাই, যে আমাকে একই কথা জিজ্ঞেস করতে কি চাস। তারপর আমি একটু দূরে গেলাম। তারপর আর কি ওখানে অজ্ঞান। সকাল মনে হয় 7:30 কি 6:30 জ্ঞান যখন ফিরছে, আমি প্রথমে দাঁড়ায় আমার দাদার এখানে গেলাম, রিচার্ডের এখানে গিয়ে বললাম, মানে তার এখানে যাওয়ার সাথে সাথে সে আমাকে বলছে তোমার সেল অফ কেন? বুঝি না, সেল তো অফ না। বলছে হ্যাঁ তোমার সেল অফ, তোমাকে অনেক ট্রাই করছি রাত্রে। আমি বলছি না, আমি সেল বের করছি, সেল তখন অন, আমার সেল অন। কিন্তু তারা নাকি ট্রাই করছে অনেক রাত্রে, নাকি খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই কেউ।
তারপরে ওখান থেকে আমি মানে ওখানে তারপর আমার কাটাকাটি একটু ঠিক করলো। তারপর সে বলছে যে ওইদিকে তুমি যেদিকে মানে আমি তাকে ঘটনাটা বলার পর সে বলতেছে না, যেদিকে গেছো জায়গাটা ভালো না, ওখানে কেউই যায় না সহজে, একটা বেল গাছ আছে তো ওইদিকে কিরকম কাহিনী আছে, ওখানে কেউই জানে। এটা অনেকেই দেখছে আমাদের এদিকে, মানে মাঠের যে লোকটা যায় ওটাকে অনেকেই দেখছে। আর এমন আমাদের এলাকায় এরকম অনেকে বলে যে এটা কি বলে যে অনেকে রাত্রে বেশি ঘোরাঘুরি করতে না বলে। এটা কোন জায়গার কথা বলছেন? গ্রামটার নাম বলা যাবে তো? হার বাইক। আচ্ছা, এই মৌসা উত্তরের কাছে। উত্তরের কাছে, ওকে। আর আগে জেনে বলে গেল যে এখান দিয়ে রাস্তাটা, এটাও ট্রু, ওখানে 7টা রাস্তাও দেখা যায় একসাথে 7টা রাস্তা দেখা যায় কালীগঞ্জ রোডে। সেটাই। এবং মানে আমি এটা শুনছিলাম একটু আগে, যে আমি বললাম না যেটা, যে ট্রাক ড্রাইভার বা যারা বাস যারা রেগুলার চালান তারা অনেক সময় এরকম হয় যে অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণও হয়ে যায় এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদের অনেক SMS চলে এসছে, কয়েকটা পড়ে ফেলি। যে আমাদের লিখেছেন যে আমি নাইম গাজীপুর থেকে, তোমাদের শুনছি, খুব ভয় লাগছে। ওকে, থ্যাংক ইউ। দিশা একটু বেশ কিছু কিছু গল্প নিয়ে সন্দেহ প্রকাশ করছেন দিশা, এবং সন্দেহই আসল না। ওকে, তবে বলেছেন যে মানে ভৌতিস্ট টিমের অনেক প্রশংসাও করেছেন সেই সাথে, ওইটাও আসল। নাদিম লিখেছেন যে ভাইয়া আমরা লাইট অফ করে ভূত FM শুনছি। আচ্ছা, জুয়েল লিখেছেন আমরা আসলে এনার্জি এফিশিয়েন্ট, চিন্তা করুন। একদম মানে লাইট অফ করলে ইলেকট্রিসিটি বাঁচে এবং সেটাই। আমার মনে হয় যে আরো বেশি মজা হয় যদি আপনারা লাইটের সাথে এসিটা অফ করে দেন, এবং এসিটা অফ করে দিয়ে যদি ভূত FM শোনেন তার আরো ভালো লাগবে। গরমের ঠেলা না ঘটা লাগবে। ওকে, জুয়েল লিখেছেন ময়মনসিং থেকে, ভাই যে রাসেল ভাই তোমাদের রেগুলার ভূত FM শুনছি, প্লিজ আমার SMS-টা পড়ে ফেললাম। শুভ্র লিখেছেন সিলেট থেকে, ভাইয়া কাল এক্সাম বাট এখন ভূত FM শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা, রেজাল্টের জন্য কিন্তু আমরা বা ভৌতিস্টকে ভয়াবহ রেজাল্ট হবে একদম। আরমান লিখেছেন যে আজ আমার টিচারকে বলেছি ভূত FM শুনতে। বাবা, তাহলে তো একদম মানে পুরোপুরি মানে হালাল হয়ে গেছে। ওকে, তাকে ওয়েলকাম করতে বলছেন, আমি জানাচ্ছি। তার নামটা লিখেননি, তাহলে নামটা বলা যেত। মধু লিখেছেন রাজশাহী থেকে যে ভাইয়া আমার গ্রামের বাড়িতে আমি একটা ভূত FM, আচ্ছা একা ভূত FM শুনছি, ভয় লাগছে। আমার বাড়িটা বড় আমবাগানের মধ্যে, পাশের সাথে একটা বড় বাঁশের ঝাড়ও আছে। মুন্না লিখেছেন যে আমার এক ফ্রেন্ড একদিন বাজার থেকে ফিরছিল, তার বাড়ি যাবার রাস্তা ছিল একটা বাগানের ভেতর থেকে, বাড়ি যাওয়ার সময় একটা আর আসেনি SMS-টা। একটু ছোট্ট করে লিখলে আমার মনে হয় ভালো হয় যেহেতু SMS। সাজ্জাদ লিখেছেন সিলেট থেকে যে একদিনও আমার SMS পড়া হয় না। আচ্ছা, আজকে পড়ে ফেললাম। স্বর্ণ লিখেছেন যে ভূত FM শুনতে শুনতে লোডশেডিং শুরু হয়ে গেছে, সুতরাং বুঝতেই পারছেন জমে যাবে, আর বেশি জমবে। একদম। তৌফিক লিখেছেন যে ওমর ভাইয়া আমি কল্পনায় ভূতের সাথে মারামারি করেছি, কল্পনায়। এটা বাস্তবে না ঘটুক, তাই না? বাস্তবে ঘটলে ঝামেলা হয়ে যাবে, আসলে বাস্তবে ঘটলে খুবই ঝামেলা হয়ে যাবে। আমরা কি আর ঘটনা নিব নাকি একটা ব্রেক নিব? হ্যাঁ, শিওর। দেখছি যাচ্ছে, এটা হচ্ছে আমাকে কেউ ফলো করছে, কেউ মানুষের মতো। একদমই না। আখি সিলেট থেকে বলেছে এটা তো আমার সেকেন্ড SMS, আমার ফার্স্ট SMS-টা পড়লেন না। আচ্ছা, আরো অনেক বেশি SMS, সৌমিক 10টা SMS পাঠিয়ে ফেলেছেন, একটা SMS পড়া হয়নি, সো পড়ে ফেললাম তার SMS-টা। সৌমিক লিখেছেন যে ভাইয়া আমরা, আচ্ছা তিনি একটা জায়গার নাম বলেছেন, কাফকো থাকি, আমাদের বাসার, আচ্ছা আমাদের বাসায় মাঝে মধ্যে, আচ্ছা মাঝে মাঝে কিছু মানে নুপুরের শব্দ সহ আরো অনেক কিছু শোনা যায়। আমি বলবো যারা এরকম বড় ঘটনা শেয়ার করতে চান তারা ভূত FM এ আপনারা ইচ্ছা করলে এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন, এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো যদি সেই রকম হয় আমরা সেটা একদম মানে ভৌতিস্টকে ফরওয়ার্ড করে দেবো, এবং সেখানে তারা যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডলার লিখেছেন যে মাথা নেই সে কিভাবে বললো। আচ্ছা, ওকে, যে মাথা নেই সে কিভাবে বললো, যে তুই কি চাস? টেলিপ্যাথি। ওকে, আচ্ছা জলপরি। আচ্ছা, এছাড়াও রাহাত আমাদের SMS করেছেন আনপ্রেডিক্টেবল শাকির। ওকে, স্নেহা আমাদেরকে SMS করেছেন, সীমা, নিটল, নীলা আমাদেরকে SMS করেছেন চাকমা ভূত।
এই তো আমি এটাই বলতেছিলাম, আমাদের ড্রাকুলা পেট নিয়ে এরা কোথায়? এক্স্যাক্টলি, না আছে, প্রচুর আছে। এবং আমরা বলছিলাম যে আজকে বলেছিলাম যে আপনাদের SMS আজকে বেশ বেশ করে পড়া হবে, অনেকে রাগ করেন অনেক কিছু। নিঝুম লিখেছেন ঢাকা থেকে যে আমি আর আমার আম্মু সারা দিন রাত বাসায় কেউ ছিল না, মেইন দরজা বন্ধ করে দেয়া হয়েছিল এবং রাত 11টার দিকে আমাদের ঘরে ঢোকার তারপরে আসেনি। মানে That's scary. সেটা। আচ্ছা, শাহরিন আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন শাহেদ। আচ্ছা, এখন শাকিব ভাই কি করবো বলেন? একটা ব্রেকে যাবো না একটা ঘটনা শুনবো? একটা ঘটনা শুনে শুনে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমার একটা ঘটনা শুনি। আপনার নামটা বলবেন? আমার নাম নওশিন, আমি 11th স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছি আইডল কলেজে। এটা বেসিক্যালি আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো যখন ক্লাস 9 শেষ হয়ে যায়, একদম লাস্ট এক্সাম শেষ, তো আম্মু বলতেছে সামনে যেহেতু এসএসসি এক্সাম, তুমি অ্যাটলিস্ট অনেক দিনের জন্য যেতে পারবো না। তাহলে আমি ছোট্ট একটা কথা বলি, সরি। সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে জয়েন করুন তাদেরকে একটু বলবো যে আপনাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে প্লিজ। তো আম্মু বললো যে এবার লাস্ট, তো ঘুরে আসো সব কাজিনরা মিলে, আমরাও যাচ্ছি। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। তো আমরা গেলাম সবাই। তো যাওয়ার পরে আমার বড় মামি আর বড় খালাম্মিরা হঠাৎ করে যাওয়ার পরে একদিন রাতে আমরা সবাই বসে তো আড্ডা হতেছে। তো বড় খালাম্মি বলছে এখানে তো কাহিনী করছে কয়েকদিন হয়েছে, 7-8 মাস, এখানে একটা বাড়ি আছে অনেক পুরানো ব্রিটিশ আমলের। আম্মু বলে হ্যাঁ এই বাড়িটার কথা তো আমরাও জানি, আমরাও শুনছি, তখন আমরাও যেতাম না, ভয়ানক বা ভূত বাড়ি টাইপ এরকম টাইপের কিছু একটা। তো আমি বলে হ্যাঁ, তো আমি বলে হ্যাঁ কি হয়েছে? তো বলছে যে যার বাড়ি উনি আবার আমাদের পরিচিত, তো ওনার নামটা বললাম না। তো উনি বাড়ি ভাঙতে চেয়েছেন, তো ওনাকে স্বপ্ন দেখেছে একটা বাড়িটা না ভাঙা হয়। তো নিয়ে পরে আমাদের কুমিল্লার বর্ডার ওইখানে কামরূপ কানাক্কা নামে একটা শহর আছে, বলা হয় এটা ব্ল্যাক ম্যাজিকের শহর বা এরকম টাইপের কিছু কথা আছে। ওইখান থেকে একটা ওঝা বা তান্ত্রিক টাইপের উনি একজনকে আনে, তো আনার পরে বলা হয় যে এই বাড়িটা দেখেন কি প্রবলেম কি। তো উনি আয়সা রীতিমতো কি যা তান্ত্রিকরা যা বাইর করে, সাপুরের বিনতির হ্যান ত্যান বাজায়, আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়, এলাকার অনেক মানুষ। তো ওরা দেখতে পারে যখন বাজানো শুরু হয়েছে আশপাশ থেকে, মানে হঠাৎ করে কোথা থেকে মানে প্রচুর পরিমাণে সাপটা বের আসতেছে, একটা মূর্তি হঠাৎ করে কোন জায়গা থেকে ভেঙে পড়লো, খুব উইয়ার্ড টাইপের একটা মূর্তি, ছোট, আর কিছু কয়েন্স, তারপর একটা ছোট নীল কালারের পাথর। তো সাপুরিগুলো উঠালো। তো মূর্তিটা বেসিক্যালি অন্য একজনরা নিয়ে গেল। তখন এই কাহিনীর সব পুরো এলাকায় ছড়াই গেল যে এরকম এরকম কাহিনী করছে, সবাই বাসা থেকে পুরো একদম দূরে দূরে চলে গেল। আর বাসাটা বেসিক্যালি হচ্ছে যে বাসাটাকে এন্টার করার ডাইরেক্ট কোনো ওয়ে নেই, আপনাকে যদি এন্টার করতে হয় তাহলে পাশের বাড়ির চিপা রাস্তাতে আপনাকে ঢুকতে হবে। সো আমি যখন শুনলাম তো আমার খুব ভালো লাগলো, আমি যাবো। তো আমি আমার ছোট ভাই, নাম আসিফ মোহাম্মদ উচ্চ, সে তখন আমার 2 বছর। তো আমি কি বললাম উচ্চ চল আমরা যাই। তো উচ্চ বলো না যাবো না, কি ভূতে টেনে বাড়ি কি না কি ধরবে, তার দরকার নেই। তোমাকে না যাবো তো বলছে রাতে তো আর যাবো না, সন্ধ্যার দিকে যাবো, সব ভূত ধরবে না, চিন্তা করিস না। তো আমরা তখন 4:30 পৌনে 5টা বাজে আমরা বের হলাম, বের হয়ে দিঘির সামনে, রানীর দিঘি, ওইখানে এসে আমরা বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়ির দোস্ত এখান দিয়ে তো ঢুকার কোনো ডাইরেক্ট ওয়ে নেই, তেমন খুব পিছন দিয়ে ঢুকবো। তো পিছন দিয়ে ঢুকলাম, ঢুকে বাড়ির সামনে গেলাম, 3টা দরজার সামনে দাঁড়ালাম, ঢুকে কি হবে। তখন হঠাৎ করে একটা লোক আসলো, লোকেশ বলে আপনাকে বাড়িটা দেখবেন? আমি বললাম হ্যাঁ দেখবো। তা আপনার দাঁড়ান, আমি চাবি নিয়ে আসতেছি। আমি বললাম আমি কাছের থেকে এমন কোনো ক্যাটটেক, আমি কাছের থেকে আপনি নিয়ে আসেন। তো ওই লোকটা গেল, হঠাৎ করে কোথায় গেল বলতে পারবো না। তা আমরা 5-10 মিনিট ওয়েট করলাম, তখন হঠাৎ করে আমার দরজার দিকে চোখ গেল। আমি বললাম উচ্চ এখানে তো কোনো তালা নেই, এটা তো তার কাটা দিয়ে লক করা, তালা নেই, তো চাবি কেন আনতে গেল লোক? 10 মিনিট দাঁড়ালাম, লোকটা আসে না। আমি বলি কি লোকটা মানে ফাউটা মারছে, চল আমরা এমনি ঢুকি। উচ্চ আমি ভিতরে ঢুকবো না, নিচে এসে তুমি যাও। বলছি ঠিক আছে নিচে থাকে, আমি যাচ্ছি। আমি খুললাম তার কাটার, আস্তে আস্তে খুলে ভিতরে ঢুকলাম। ফার্স্ট তো বাড়ির পিছনে উঠান টাইপের একটা খালি জায়গা। এখন যদি বাড়ির ভিতর দিয়ে ঢুকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পিছন দিয়ে ঢুকতে গেলে ওখানে গাছপালা আছে, আবার সাপের কান যদি শুনছে ভয়ের ঠেলে আর ওখান দিয়ে গেলাম না, ভিতর দিয়ে যাবো। তো ভিতর দিয়ে উঠান দেখলাম, ভালো কথা। উঠান দেখে 2nd ফ্লোরে গেলাম, অনেক সুন্দর বাড়ি, দেখে খুব খুশি। আর দোস্ত বাড়ি তো অনেক সুন্দর। ও ফোনে আবার আমার কাজিন আছে, যে কিছু হলে ছেলে দিলে আমি ওর উঠ, হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর, হ্যান ত্যান, হ্যাঁ ভালো। দেখে এটাকে তখন মাগরিব আজান দিল, অনেকক্ষণ হয়ে গেল, আধা ঘন্টা এখানে বসলাম। আমার কাজিনকে উপরে দেখে যা, বললেন আমি আসবো না। আজান দিল, তো আমি বের হয়ে এসে বললাম বাসিতে চল। ওই দিন রাতে আর কিছু ঘটলো না। নেক্সট দিন আমাদের 3টা বাড়ি একসাথে, নানার বাড়ি, মামার বাড়ি আর বড় খালার বাড়ি। 2টা থেকে 3টা বাড়ি থেকে 3টা বাড়ি 2 মিনিট কি 3 মিনিটের হবে। সো আমার খালার বাড়িতে
কোনো ঘটনা কখনোই ঘটে না। সো খালার বাড়িতে স্পেসিফিকলি জাস্ট আমরা কাজিনরা স্টে করলাম। 3টা রুম, একটা রুমে আমি আর আমার ছোট ভাই আর আমার কাজিন মেয়েটা, আরেকটা রুমে আমাদের 3টা বড় ভাই, আর বাকি সব বড়রা নানা বাড়ি বা মামার বাড়িতে ভাগ করে থাকতেছে। তো রাতে 3টা বাজে, 3টা কি 3:45 বাজে, এমন টাইমে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি আমার কাজিন বসে আছে। আমি বলি কিছু তুই বসে আছিস কেন এত রাতে? বলছে আপু খুব অস্বস্তি লাগতেছে, মাথা ব্যথা করতেছে। আমি কেন মাথা ব্যথা করবে? বলকে এমনি করতেছেন। তো আমি বলি না ঘুমায় যে কিছু না। উঠে পানি খেয়ে আবার আসলাম। ও বলে আপু তুই কোনো গন্ধ পাইতেছিস? আমি বলি দেখ রাতে 3টা থেকে খুব ঘুম পাচ্ছি, সব আলতু ফালতু কথা না মারতে ঘুমায় পর। এরা বলে ও বলছে না আপু খুব অস্বস্তি লাগতেছে, গন্ধ পাচ্ছি, খুব বাজে গন্ধ। আমি কিছুই না, এটা ইনফ্যাচুয়েশন, ঘুমা। এরা বলে বিছনায় গেছি ঘুমাবো। যখন আমি মানে বিছনায় মাথাটা রাখলাম ঘুমাবো প্রিপারেশন, হঠাৎ করে আমার খুব জোরে মাথা ব্যথা শুরু করলো। কিছুক্ষণ পর আমিও গন্ধ পাওয়া শুরু করলাম। আমি আমার ছোট ভাই কিছু বললাম না, যেহেতু ভয় পাবে, ছোট মানুষ। তখন আমি আর ওকে কিছু বলতেছি না, ঘুমাইতে পারতেছি না। অটোমেটিকলি উঠলাম, উঠে হাঁটা শুরু করলাম। তো বললো ঘুমাস না কেন? আমার কেন এমনি ঘুম আসতেছে না, তোর কারণে ঘুমাচ্ছি না, তোকে পাহারা দিচ্ছি, এটা আমি ফাইজলামি করতেছি। তো হঠাৎ করে মনে করলাম পাশের রুমে যাইতে, একটু হাঁটাহাঁটি করতে করতে পাশের রুমে যখন ঢুকবো, পাশের রুম দুয়ার মানে ঢুকি নাই, বাইরে দাঁড়িয়ে আছে। ওখান থেকে স্পষ্ট দেখতে পারতেছি মানে যে বল, ক্রিকেট বল সাইজের আগুনের গোলা, এটা জাম্প করতেছে, কন্টিনিউসলি জাম্প করতেছে। তো আমি ফার্স্টে মনে করলাম মেবি আমার ইনফ্যাচুয়েশন। তো আমি একটু কাছে যাই। তো মানে ঢুকি মানে ভালো মতো ঢুকি এমনি দাঁড়ায় দেখতে আসলে একটা জিনিস জাম্প করতেছে। 2-3 মিনিট এখানে দাঁড়াইছি, চিল্লানোর মতো সাহসটা হচ্ছে না। তো তখন আমার যেহেতু আমি যাচ্ছি না আমার পাশের রুমে, তো আমার কাজিন ভয়ে আবার উঠে আসলো। ওইটা সে আমার পিছনে এসে দাঁড়ায় আপু বলে, সেও আর চুপ হয়ে গেল, কারণ সে জিনিসটা দেখতে পারতেছে। এটা হলো তখন আমি যখন আমার কাজিনের দিকে ফিরলাম, বললাম উচ্চ তুই কি দেখতে পারতেছিস? বলে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এটা বলে আমি যখন ফিরলাম তখন ওটা ছিল না। বাস আমরা দেখলাম আমরা দুজনেই সম্মুখীন কিছু একটা দেখছি। এখান থেকে এসে পড়লাম, নেক্সট রুমে গেলাম। 5টা পর্যন্ত জেগেছিলাম, ঘুম আসতেছে না। এরপর দুজনেই ঘুমায় পড়লাম। সকাল উঠলাম, কাউকে কিছু বললাম না। নেক্সট দিন আমরা ঢাকায় এসে পড়লাম রীতিমতো কাজটা শেষ, যখন যাবো ঢাকায় চলে গেলাম। ঢাকায় আসার পর আমাদের বাসার বেসিক্যালি তেমন কোনো কাহিনী আমি জানি না, বাট নাফিস বলে আমাদের ফ্ল্যাটে কোনো একটা প্রবলেম ছিল। বাট আমার সাথে কখনো কিছু আমি দেখি না আমার বাসায়। আমার ভাইয়া অনেক কিছু ফিল করতে পারে, যার কারণে সেটা আমি রাতের বেলায় লাইট জ্বালাই ঘুমায়। আমার আম্মু তেমন কিছু দেখেনি। তো ওই দিন যাওয়ার পরে 15-16 দিন কন্টিনিউসলি রাতের বেলায় খারাপ স্বপ্ন, উল্টা পাল্টা জিনিস দেখতাম। 3:30টার দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দেখি যে মাথা ব্যথা করতেছে, অনেক ঘাম পড়তেছে শরীরে। তো সবসময় বলতাম না, মাঝে মাঝে আমি বলতাম আম্মু রাতে এরকম একটা উল্টা পাল্টা স্বপ্ন দেখি। আমি বলতে কিছু না বাদ দাও, আম্মু আবার কেন জানতো না আমি গেছি। এভাবে চলতে চলতে এসএসসি পরীক্ষা দিলাম। আইডিয়াল কলেজে এডমিশন নেওয়ার পরে আবার কুমিল্লা অনেক বছর পর, অ্যাটলিস্ট 2 বছর পর গেলাম। তখন আমি বললাম যে বাড়িটা কি, আমি আমার কাজিন উৎসকে বলছি বাড়িটা কি আসে এখনো? তুই আমি তো জানি না বাড়িটা আসে কিনা। আমি চলো একটু দেখতে চাই। উৎসে বলে না এবার আর যাচ্ছি না আমি। বলছি ঠিক আছে যাইস না। তো একদিন রানের দিকে হাঁটতে এমনি বেড়েছে, আমি ভাবতেছি যাবো কি যাবো, এরকম ভাবতে ভাবতে আমার খেয়াল নেই আমি কোথায় যাচ্ছি। হঠাৎ করে দেখি বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। তখন আমি বললাম আসা যখন করি চল দেখি কি আসে কিনা বাড়িটা। তো পাশ দিয়ে ঢুকলাম, ঢুকে দেখি যে বাড়ি নেই, ভেঙে ফেলা হয়েছে। তখন আশেপাশে তখন আমাকে এসেছিলাম বাড়িটা গেছি। আমি বলছি ডেভেলপটা নিয়ে গেছে, ভেঙে ফেলছে, হয়তো বাড়িটাই করবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বাড়িটা নাই। তখন আমি যেহেতু পাশের বাড়ির একটা ছোট মেয়ে, আমি পাশের বাড়ি কিনে আমি যাই না, ছোট একটা মেয়ে বললো আপু আপনি এখানে কি করতেছেন? তো আমি বললাম এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা কই? বললো বাড়িটা তো ভেঙে ফেলা হয়েছে, আপনি চলে যান এখান থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওদের বাড়ি হচ্ছে আমি জায়গা। আমি চলে আসলাম, কিছু ঘটলো না। ঢাকায় আসলাম। ঢাকা আসার পর 2 দিন কন্টিনিউসলি রাতে আমার মা আমার রুমে ঘুমাইতে পারে না, কি জানি দেখে। একদিন সকালবেলা 6টার দিকে উঠে আমার রুমে এসে বলে আমার রুমে জানি কি আমি ওখানে থাকবো না। আমি কাছে দেখো ঢাকা শহরে মানুষই থাকে, আমরা মানুষই থাকতে পারি না, ভূত কোথা থেকে আসবে, কিছু না ঘুমাই গেল। এরপরের দিন সকাল সবই ঠিক। রাতের বেলা আমিও ঘুমাইলাম, ভালো কথা। 3টার দিকে না আরো পরে, যখন আজান দেওয়ার কিছুক্ষণ আগে যখন আকাশটা একটু আলো টালো হয় তখনকার টাইম। তো আমি জাস্ট চোখটা খুলছি, আমি দরজা দিয়ে দেখতে পারতেছি আকাশটা একটু ফর্সা। আমি দেখলাম আমার আম্মু আমার পাশে বসে আছে এবং খুব ভয়ানক টাইপের একটু স্মাইল, যেটা আমার মার স্মাইল না অ্যাটলিস্ট। আমি এটা দেখেই অজ্ঞান কিছু যাই না, মানে বিছানায় ঘুমাই গেছি, হ্যান ত্যান টাইপের কিছু একটা। সকালবেলা যখন উঠি আম্মুকে কিছু বললাম না। আধা ঘন্টা হাঁটাহাঁটি করলাম, সবই ঠিক, একটু খাপ লাগতেছে বা তেমন কিছু না। আধা ঘন্টা পর আর থাকতে পারতেছি না, মানে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বা মাথা ব্যথা, শরীর পুরা ব্যথা করতেছে, হ্যান ত্যান। তো
আমি শুয়ে পড়লাম। আমি বললাম আমার শরীর খুব খারাপ, কোচিং এ যাবো না, ঘুমায় আমি এখানে শুয়ে থাকবো। ঘুম আসতেছে না, জ্বরও না, টেম্পারেচার মাপলাম, জ্বরও না, বাট মাথা প্রচন্ড ব্যথা, চোখ খুলতে পারতেছি না, শরীর ব্যথা। তখন আমি খেয়াল করলাম আমার হাতে লাল লাল দাগ, মানে যখন কেউ কাউকে মারে তখন যেরকম টাইপের দাগ হয় এরকম টাইপের দাগ, প্লাস প্রচুর ব্যথা করতেছে। এটাই এরকম ভাবে সারাদিন শুয়ে থাকতাম। 7টা 7:30 দিয়ে ঘুম থেকে না উঠলাম, উঠলে হাঁটাহাঁটি করলাম, আম্মু কিছু বললাম না, এরকম ভাবেই হলো। এরপর আবার কন্টিনিউসলি কিছুদিন খারাপ আজে বাজে স্বপ্ন দেখলাম, এরপর আবার স্টপ হয়ে গেল। বাস এটাই হলো স্টোরি। ওকে, সো ওইখানে আপনি মানে আপনার কি মনে হয় যে এই সমস্ত জিনিস ঘটা শুরু করলো, এখনো কি ঘটছে এগুলো? এখনো ঘটছে। এরপরে যখন আমি আসি এবং এরপর যখন এটা হয়, এরপরে 3-4 দিনের মতো আবার এরকম স্বপ্ন দেখি, বাট ফার্স্ট টাইমের মতোই এটা স্টপ হয়ে যায়। কিছুদিন পরে আবার স্টপ হচ্ছে, মানে ওই বাড়িটা দেখি, ওই বাড়িটার সাথে আমার ভাইকে দেখি, পরে আমার ভাই কাজিনকে বলি আবার এরকম হচ্ছে, বলতেছে আমার কসম কাট আর জীবনে বাড়ির 100 হাত দূর দিয়েও যাবি না। বলছে ঠিক আছে আর যাবো না। ওকে, তো এটার সাথে কোনো কারণ খুঁজে পাওয়া গেছে পরবর্তীতে? কারণ খুঁজে পাওয়া গেছে বেসিক্যালি কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি, বাট এরপর থেকে যখন কুমিল্লা যায়, এরপর যখন আমি আবার কুমিল্লা যাই, আমার ভাইয়ের বিয়ে ছিল, তো এটা এবার আমাদের কুমিল্লা শহর থেকেই বাড়ির ওখান থেকে আমি যাই না, যেহেতু আমার এরকম উল্টাপাল্টা জিনিস ঘটে। তো গ্রামটা বেসিক্যালি নাম বারেশ্বর, ওইখানে আমার ভাইয়ের বিয়ে ছিল, বৌবাদ ছিল, আমরা যাই। ওটা আমার ফার্স্ট টাইম গ্রাম ভিজিট, আমি কখনো যাইনি। তো ভাইয়ের বাড়িটা হয় কি, বাড়ি থেকে বের হলে উল্টা পাশে বিশাল বিশাল খ্যাত পড়তেছে, এরকম টাইপ জিনিস। রাত তখন 8টা-9টা বাজে, হাঁটতেছি, একলাই হাঁটতেছি, হাঁটতে খেতে বাড়িতে হঠাৎ করে খেতে দিয়ে কেউ একজন সাদা লুঙ্গি পরে হাঁটতেছে। সাদা লুঙ্গি দেখে মাথার মধ্যে উল্টা পাল্টা জিনিস শুরু করছে, না এটা না কি জানি না কি, আবার আমার দিকে আসতেছে। তো আমি এখন ওইখানে না থেকে অন্যদিকে তাকে সুরা পড়তে পড়তে হাঁটা শুরু করছি। যাই হোক কিছু না, ওটা কিছু হবে না, ঠিক হয়ে যাবে। এরপর হাঁটাতে বাইরের সামনে দাঁড়াইছি, হঠাৎ থেকে পিছন থেকে আমার কাজিন চিল্লানছে। তা আমি খুব ভাবছি, আমি কি তুই এমনি চিল্লাইলি কেন, বলি কি তুই ভয় পেয়েছি? আমি কি হ্যাঁ ভয় পেয়েছি। আচ্ছা ঠিক আছে বাদ দেন। তো ভাষায় ঢুকলাম, তো আমার একটা বড় ভাই আছে রনি ভাইয়া, বললাম ভাইয়া খাবো 3-4 জন মিলে ধরলাম খাবো চলেন যাই, কোথাও একটা যাই, গ্রামে আশেপাশে যাই। তো উনিকে টানতে টানতে বললাম চলেন বাজারেই যাই, এখানে তো আশেপাশে এখানে বাজারেই যাই। তো আমি, উৎস আর আমার রনি ভাইয়া, আমরা 3 জন হাঁটা শুরু করলাম। বাজারের সামনে এসে দেখি কোনো দোকান, সব দোকানই বন্ধ, মিষ্টির একটা দোকান খোলা। তো রনি বলে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দোকানে ঢুকে আমরা মিষ্টি কিনতেছি, আমি বাইরে দাঁড়িয়েছি। তো একটা লোক ঢুকলো, আমি তখন শুনতেছি লোকটা বলতেছে 10 কেজি মিষ্টি দেন আমাকে। 10টা আবার ক্রিম কালার একটা শার্ট প্যাঁচা, লোকটা দেখতে সুন্দর, ফসা টসা, 10 কেজি মিষ্টি। তো আমি আমার কাছে বলতে, শালা নাদান 10 কেজি মিষ্টিতে কি করবে? তো আমার ফাইজিং করতেছি, এরকম হলো। তারপরে ওরা ভিতরে চলে গেল, আমি বাইরে দাঁড়িয়েছি, লোকটা মিষ্টি নিয়ে বের হলো। লোকটা যাচ্ছে, আমি লোকটার পিছন দিকে তাকাইছি, হঠাৎ করে আমার নিচে চোখ গেল, লোকটার পা উল্টা। যখনই উল্টা দিয়ে আমি যখন উপরে তাকালাম, লোকটা আমার দিকে তাকাইছে এবং হাসলো, হেসে সে অটোমেটিক্যালি আবার হাঁটা শুরু করলো। আমি দেখে আর কিছু বললাম না, ভিতরে ঢুকলাম, উৎসের দিকে তাকালাম। উৎস বললো যে কিছু হয়েছে, আমি না কিছু হয়নি। না, কিন্তু আপনি ওখান থেকে যে আসছিলেন, আসার পরে আপনার এখনো সেই সমস্যাগুলো কি হয়? যে সমস্যাগুলো এরপর আর সমস্যা হয় নাই, কারণ এরপর আমি কুমিল্লাও যাওয়া হয় নাই, ওই বাড়ির আশপাশ দিয়ে, মানে ওই বাসার ওখানে না গেলে আপনার কোনো সমস্যা হয় না। বাট হ্যাঁ এরপর থেকে অনেক কিছুই দেখেও না দেখার ভান করি বা না, কিন্তু এমন সিরিয়াস অবস্থায় সিরিয়াস অবস্থা হয় না। মানে আপনি এরপর আর কোনো ট্রিটমেন্ট করার নাই বা এটা কেন হয়? ট্রিটমেন্ট নাফিজের মতো হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়নি এট লিস্ট। ওকে ফাইন, তো ভালো না, লাইফটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ অনেক ইন্টারেস্টিং, সেটাই। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে মাহিন মুন্না। আচ্ছা, একটা ঘটনা, সেটা হচ্ছে ফলেন অ্যাঞ্জেল বলেছেন যে জিবরান ভাই সাকিব ভাইয়ের রিকোয়েস্টে, মানে এরকম একটা নেম দিয়ে সে আচ্ছা, জুই ধানমন্ডি 27 ধানমন্ডি 27 থেকে SMS করেছেন, লিখেছেন যে আচ্ছা তিনি লিখেছেন যে আমি, তুয়া এবং পিঙ্কু, তারা 3 জন মিলে একসঙ্গে শুনছেন ভূত FM। আরিফ লিখেছেন আমাদেরকে যে বাসায় আমি একা, খুব ভয় করছে, তাই একটু পর পর FM অফ করে দিয়ে আবার শুনছেন, এভাবে শুনছেন আর কি। ডেভিল গাজীপুর থেকে লিখেছেন ভাইয়া দোয়া করবেন, SMS পড়বেন, এবং ভৌতিস্ট যেটা মানে ভৌতিস্ট টিমের জন্য বলছেন আর কি যে এপ্রিল মান্থের পর শুরু করেন প্লিজ, আমাদের HSC এক্সাম শেষ হোক, তারপরে আপনাদের এপিসোড গুলো। জাস্ট তুমি বললা দেখে অবশ্যই এপ্রিল মান্থের পর থেকে শুরু।
হ্যাঁ মানে শুধুমাত্র জাস্ট ও বসতে ওর নামটা কি জানি? ওর নাম হচ্ছে ডেভিল। সো যারা এটা দিয়ে চেতবা ওর উপরে চেতবা একদম। কিন্তু এইচএসসি এক্সাম এইচএসসি এক্সাম যারা দিচ্ছে তাদের সবারই মোটামুটি আমি আরো কয়েকটা SMS পেয়েছি এরকম যে এসএসসির পরে শুরু করলে ভালো হয়। ঠিক আছে, কিন্তু এটা ডেভিলের জন্যই আমরা তো এইচএসসি ডেভিল এইচএসসি পরীক্ষার পরে তাহলে শুরু হচ্ছে এপ্রিলের পরেই শুরু হচ্ছে। হ্যাঁ ওকে, সো যারা চেতবে ওরা ডেভিলকে SMS করবে। সেটাই নাম্বারটা দিয়ে দিও প্লিজ। বা রেডিও ফুর্তিতে SMS করে ডেভিলকে আমরা ওগুলো পাঠিয়ে দেবো। ডেভিল তোমাকে এটা বলা হচ্ছে। ও আচ্ছা, ভৌতিস্ট একজনের নামই ভৌতিস্ট। ও দারুণ। হ্যাঁ, তিনি লিখেছেন আমার টেস্ট আছে কপিরাইট। তিনি মাঝে মাঝে একটা আগুনের স্ট্রাকচার দেখতে পান, সেটা জানানোর জন্য আমাদের চুলায় করেছেন। পানি গরম করার সময় পানি গরম করার সময় একটু ফাইজলামি মুডে আছে। হ্যাঁ, সেটাই। কবিতা লিখেছেন, ভাইয়া আমি প্রথম ভূত এফএম শুনছি, জোশ লাগছে, থ্যাংক ইউ। পিয়াস লিখেছেন যে ইউটিউবে লিখা, আচ্ছা ইউটিউবে লিখা সার্চ করলে ভৌতিস্টের প্রোগ্রাম দেখতে পাবো একটু। আচ্ছা, এখানে আরো একটা দাবি আছে, খুব অযৌক্তিক দাবি। সেটা হচ্ছে যে অনেকে মিস করতে পারে, অনেকের পড়াশোনা থাকতে পারে, অনেকের বাসায় সমস্যা থাকতে পারে। খুবই অযৌক্তিক দাবি, সেটা হচ্ছে ভৌতিস্টের যে এপিসোডটা আসছে, সেই ভৌতিস্টের যে এপিসোডগুলো সেগুলো কি টেলিভিশনে প্রচার হবার পরে তারপরে সেগুলোকে আবার ইউটিউবে আপ করা যায়? ইউটিউবে আসলে করবো, কারণ ওটা আমরা অনেক টাকা বানাবো ডিভিডি বেচে। ও মাই গড। দেশ টিভি তো মোটামুটি লসে দিচ্ছি, ওই টাকাটা তো আসলে তাতে সব অ্যাকচুয়ালি টু বি সিরিয়াস আমরা ইউটিউবে দেওয়ার প্ল্যান করছিলাম, বাট আই থিঙ্ক ইউটিউবে দেওয়ার আগে আমরা একটা ডিভিডি বের করবো। এবং আমার মনে হয় যে অনেক পার্টেড হয়ে ইউটিউবে চলে যাবে। মানে ডিভিডি বের করলে তারপরে যেখানেই যাক ডিভিডি বের করবো, বিকজ ইটস গোয়িং টু বি। আমি আসলে ভৌতিস্টের আমাদের প্রোডাকশনে কিছু কথা বলতেছিলাম, যে ব্রেকের পরে এসে বলবো। না শুনি না, মানে যেটা বলছেন, মানে এখন তো এডিটিং চলছে, এডিটিং এ যেটা দেখলাম যে ডিরেক্ট তো আমরাই করছি ওই ফিকশন গুলো। তো যেটা হচ্ছে যে অ্যাক্টিং বেশ যাতা হচ্ছে সবার। আচ্ছা, আমাদের না অ্যাক্টরদের আচ্ছা মোটামুটি, মানে অ্যাক্টিংটা মোটামুটি হচ্ছে, বাট আমরা যে মোমেন্ট গুলো ক্রিয়েট করতে যাচ্ছিলাম আছে না, দোজ মোমেন্টস যেটা দেখে যে মানে ভূত এফএম এ যে সব মোমেন্ট শুনে ঘুমটা হয় না, তো ভিজুয়ালি মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, ওগুলো আমরা পেরেছি। ও মানে এমন হয়েছে যে যারা ডাউনলোড দিচ্ছে, মানে যে স্টেপ গুলো ডাউনলোড দেয়, বসে আছে ডাউনলোড হচ্ছে, ওগুলা করি নাকি রাতে ঘুমাতে পারে। আমি এটা শুনছি, আমার জীবন অনেক আগে বসছে যে দোস্ত এরকম যে ডাউনলোড দিচ্ছে নাকি রাতে ঘুমাতে পারে। আমি বলছি তোর পাম দিচ্ছে না, ঘুমাতে পারে না, জীবন খুশি 2 টাকা দিয়ে দিবে। আমি তো ঠিক আছে। আমি কালকে জিবরান গত 2 সপ্তাহ ধরে এখানে পাগলের মতো এডিট করতেছে। আচ্ছা, এই আমাদের ফ্রেন্ড আছে বাপ্পি, ওর বাসায়। সো I went there yesterday to see ও 2টা কাট রেডি করছে, আমাদের 2টা এপিসোডের। আচ্ছা, আমি নিজে দেখে আমি তো ছিলাম মুভি শর্ট ইট। মাই গড, ইট লুকস স্ক্যারি। মাই গড, ইট লুকস প্রিটি স্ক্যারি রাসেল। কংগ্রেচুলেশন। তোমার ঘুমাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি। একদম খুবই ভালো তাহলে। এবং আমার মনে হয় যে এইভাবেই মানে একসাথে অনেক দূর যাওয়ার একটা পসিবিলিটি আছে। যে আর এপিসোড, সত্যি কথা বলতে কি, যে ডিভিডি হলে যেটা হয় যে অনেকেই হয়তো যারা মিস করবে বা যারা নিজেরা সংগ্রহে রাখতে চাইবে বেসিক্যালি, তারা হয়তো পরবর্তীতে সেটা নিজের কাছে ডিভিডি বের করে। এখন তো যে ফাইন মিউজিক, লেজার ভিশন, অনেকে জি সিরিজ, লট পিপল আর দেয়ার, সো অনেককে চিনি। সো ডিভিডি মাস্ট আর কি, মানে আমরা নিজেদের রেকর্ডের জন্য একটা উই ওয়ান্ট আ ডিভিডি, আর খুবই চিপ একটা জিনিস এখন। সেটাই। আচ্ছা, আমাদেরকে ওয়াসিফ SMS করেছেন, করেছে স্পুক, SMS করেছেন লাভার বয়, বলেছেন যে আমি ভূত এফএম এর প্রেমে পড়েছে, সেটা লিখেছেন তিনি আর কি। আর ভূত এফএম এর প্রেমে পড়েছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আন্ডারটেকার তিনি আমাদের SMS করেছেন ডার্ক ডেথ। ও দারুণ, সব বের হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মেয়েটা পছন্দ হচ্ছে। আচ্ছা, তিনি হচ্ছে মানে বলছেন যে একটু আগে যে ঘটনাটা হলো, সেই ঘটনাটা তিনি প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। ভৌতিস্ট লিখেছেন যে আচ্ছা ভৌতিস্ট আরেকজন ভৌতিস্ট, উনি জীবন না তো জীবন কেন থেকে এসএমএস করছে নাম্বারটা দেখো। ভৌতিস্ট লিখে আমার এসএমএস পড়া হয় না কেন? আচ্ছা, হাসান লিখেছেন। আচ্ছা, হাসানেরও এসএমএস আছে এখানে। আচ্ছা, গ্ল্যাডিয়েটর এসএমএস করেছেন জিঞ্জিরা থেকে, অবশ্য তার মানে বুঝতে পারছি গ্ল্যাডিয়েটর জিঞ্জিরার ভালো মিলেছে একদম। হ্যাঁ, তারপরে ঋতিকা, ওশিন, পূর্বা, সুচি, রিয়া,
তারা সবাই এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে SMS করেছেন। তারা সবাই একসাথে ফ্রেন্ডরা রেগুলার ভূত FM শোনেন এবং এখনো শুনছেন। থ্যাংক ইউ। আর লিটন তিনি খুলনা থেকে SMS করেছেন। ভাই আমার SMS পড়ুন। আমার মনে হয় যে খুলনার SMS না পড়লেও সেই দায়টা জিবরান ভাইয়ের কাছে হতে পারে। মিথ না, এটা বোধহয় অনেকে জানে না, আমি একটু বলে দিই। খুলনার লিসনাররা যারা শুনছেন, মাঝখানে টেকনিক্যাল ডিফিকাল্টিজ হয়েছিল, যে জন্য খুলনাতে ভূত FM আপনারা শুনতে পারেননি। এন্ড দেন একদিনের জন্য সেটা একদিন প্রবলেম হয়েছিল। এন্ড দেন আই থিঙ্ক কি আমরা এসে বলেছিলাম যে ভূতিসের টেকনিক্যাল সবকিছু জিবরান দেখে। তারপর খুলনা থেকে আমরা কিছু SMS পেয়েছিলাম যে জিবরান ভাইয়ের জন্য আমরা খুলনাতে শুনতে পারিনি, এই জন্য এখন আমরা খুলনা থেকে কিছু SMS প্লটনে যোগ করি। হ্যাঁ, এটাই আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে আসি এবং মাঝে একটা গান শুনবো। একটা গানের পরে আবার আচ্ছা, এই একটা রিসেন্টলি একটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের অ্যালবাম বের হচ্ছে যেখানে আর্টসের একটা গান আছে। আচ্ছা, আই ডোন্ট নো এটা কি। ডু ইউ গাইস হ্যাভ ইট? আমাদের কাছে এই মুহূর্তে হয়তো এই মুহূর্তে হাতে ভূত FM এর অন্য রেডিও, সরি। সো আমরা আশা করি একটা অন্য গান শুনে আসি বড়। অন্য গান একটু ¿Qué güey? Vote FM. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, চলছে ভূত FM। আমাকে আমুন SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত FM না শুনলে ফ্রাইডেটাই মাটি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আর তিনি বলেছেন যে সাকিব জিবরান ভাইকে জিবরান ভাইকে ভয়ানক হরর মিউজিক দিলে ভালো হয়। আচ্ছা, রহমান এবং মুনমুন লিখেছেন মিয়াপাড়া থেকে, খুলনা থেকে। তিনি লিখেছেন যে ভাই আগামীকাল বাংলাদেশ ক্রিকেট দলের খেলা আছে এবং দোয়া করতে বলবেন সবাইকে। ডেফিনেটলি সবাই দোয়া করবে এবং যেন সাউথ আফ্রিকা কি যথেষ্ট ভয় দেখাতে পারে বল হাতে এবং ব্যাট হাতে বাংলাদেশ, সেটাই আশা করব। তমাল লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি হলে বসে ভূত FM শুনছেন, বাট তার ভয় করছে এবং তিনি ভূত FM অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ, আপনাদের জন্যই বারবার ফিরে আসছে আমরা সপ্তাহ ঘুরে। আর ডার্ক লর্ড লিখেছেন ফ্রম ডার্ক ফরেস্ট এবং তিনি বলছেন আই এম হাংরি, আই নিড সাকিবস মিট। ওকে, সো সাকিব ভাই আসলে এটা জানিয়ে দেবো। আমি এসএমএসটা আবারও পড়বো সাকিব ভাই আসলে। সাকিব ভাই এখনো ব্রেকে আছে। সাদিয়া লিখেছেন যে সাকিব ভাইকে একটা প্রশ্ন। ওকে, আচ্ছা, তাহলে সাকিব ভাইয়ের যে প্রশ্নগুলো আছে সেই SMS গুলো একটু পরেই পড়ছি। আচ্ছা, অমানুষ লিখেছেন ভাই আপনারা কি শুরু করছেন? আমরা তো ভূত FM শুরু করেছি ভাই, এটা 11:59 শুরু হয়েছে, আরেকটু পরে ফুরিয়ে যাবে। আচ্ছা, এছাড়া আমাদের SMS করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। SMS করেছেন ডেথ ফেরি, SMS করেছেন ফিরোজ, SMS করেছেন ভূত, SMS করেছেন আর্টসেল পাগলা, SMS করেছেন নাইট বয়, SMS করেছেন নাইটি ঘোস্ট, SMS করেছেন রাসেল খুলনা থেকে। ওকে, আর SMS করেছেন আমাদেরকে লিনা, SMS করেছেন দীপা, SMS করেছেন ভণ্ডপীর। ওকে, SMS করেছেন ডেথ বডি। ও মাই গড, SMS করেছেন আমাদেরকে এছাড়াও রাজু এবং খুবই ভালো লাগছে তা সেটা জানিয়েছেন। উত্তরা থেকে আমাদেরকে সাদ বয় SMS করেছেন এবং তিনি বলছেন সাউথ আফ্রিকাকে ভূত FM দিয়ে ধরিয়ে দিতে হবে, চেষ্টা করবো সেটা আমরা। আচ্ছা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আলামিন এবং তিনি বলছেন ক্রিকেটার আই এম। আচ্ছা, তিনি হচ্ছেন একজন ক্রিকেটার এবং তিনি হচ্ছে পেস বোলার, সেটা বলেছেন আর কি। আচ্ছা, এছাড়াও জনি SMS করেছেন কুয়েট থেকে, SMS করেছেন শান্ত, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে তানজিলা লিখেছেন ময়মনসিং থেকে। ভাইয়া আজকেই ফার্স্ট SMS করলাম, আর প্রথম SMS কি পড়া হয়ে গেল, মাই গড। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা ক্রিকেট ভূত। ওকে, সো চলে যাব আবারও আরেকটা ঘটনায় এবং সেই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল সাবা। তার আগে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে, SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আল সাবা লিখেছেন আমাদেরকে যে SMS-টি, আল সাবা, এবং তিনি লিখেছেন যে হাই রাসেল ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করতে চাই এটা কোনো রাতের ভ্রান্ত কাহিনী না। আমি 3 মাস আগে আমার এয়ার ফাইনাল এক্সাম শেষে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে তিনি পড়েন, এটা পটুয়াখালীতে, এবং তিনি বলছেন আমার কাজিন রোমান ভাইদের নাও হি ইজ উইথ মি বাড়িতে বেড়াতে যান তিনি, এটা বাগেরহাট জেলাতে।
এবং বেড়াতে যাওয়ার পরে তিনি আমার এক মামা আসবে বেড়াতে ঢাকা থেকে, সেই জন্যই তারা যান আর কি। তো আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে, প্রচন্ড ঠান্ডা, বাট ফগ নাই, 6টা ভোর 6টা। আমরা স্ট্যান্ডে যাই, স্ট্যান্ড খুব একটা মানুষ নাই, স্বাভাবিক স্কাই, আচ্ছা তা একটু ক্লাউডি ছিল, এবং তিনি বলছেন যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, খুব একটা গাড়ি নাই, এবং মামা যে বাসে আসবে সেটা আসছে না। মামার ফোন রিসিভ করছে না। কিছু সময় ওয়েট করার পর একটা বাস আসলো এবং বাস থেকে 5-6 জন ভদ্রলোক নামলো, সবাই স্যুট পরে বসেছিল এবং কোনো আচ্ছা স্যুট পরে বাস থেকে নেমেছিল তারা, এবং মামাকে তারা চিনতো এবং মামা নামলো সবার পরে। কেউ কোনো কথা বলছিল না, খালি বাসটা চলে গেল এবং বাসের যারা নামলো তারা ভ্যানিশ। এটা এত তাড়াতাড়ি কোন মানে তারা কিভাবে রিক্সা পেলো বা কোথায় গেল এটা কেউ জানে না। এবং তিনি বলছেন যে পাশে দাঁড়িয়ে আছি মামার সাথে আমরা, এবং স্ট্যান্ডেই হাই হ্যালো মামার সাথে সবকিছু শেষ করলাম এবং হ্যান্ডশেক করলাম দুজনেই। অদ্ভুত ব্যাপার হলো মামার হাতের আঙুলগুলো ছিল খুব ছোট, নরম আর ঠান্ডা। আমি ভাইয়া মাথা ঘামালাম না এবং ভাবলাম হতেই পারে। মামা বলল খুব ঠান্ডা লাগছে, চলো আমরা চা খাই। তো ভাইয়া বলল যে এত ভোরে কোথাও চা পাওয়া যাবে না, যতদূর চোখ যায় হাইওয়ে দিকে কোথাও কোনো লোক নাই চারপাশে দোকান। আচ্ছা, তো তখন যেটা হলো যে তারা বলল যে মামা বলল যে একটু সামনে এগিয়ে ভালো চায়ের দোকান আছে এবং সেই চায়ের দোকানে গিয়ে তারা চা খাবে। এবং তারা একটু বিরক্ত হলো এই ভেবে যে আমরা এই এলাকায় থাকি আর আমরা চিনবো না কোথায় চায়ের দোকান আছে না আছে, কিন্তু তারা এগিয়ে গেলাম এবং অদ্ভুত ব্যাপার হলো 1 মিনিট হাঁটার পরে দেখলাম একটা চায়ের দোকান এবং অবাক হলাম না। আমরা দোকানের সামনে গেলাম, দোকানদার ছিল 8-9 বছরের একটা বাচ্চা এবং সেই চা বিক্রি করছিল। বাট আমরা অনেক জ্যাকেট, মাফলার সবকিছু তারা পরেছিল, কিন্তু সেই বাচ্চা যেটা ছিল সেই বাচ্চার এক গাটা ছিল একদম খালি এবং সে কিছুই মানে পড়েছিল না। তো যেটা হলো সেটা হচ্ছে সে বলল যে আমাদেরকে চা দিল এবং চায়ের কাপগুলো ছিল খুব ছোট এবং মামাকে বড় একটা কাপে চা দেওয়া হলো এবং আমরা কিছুতেই সেই ছোট কাপের চাটাও খেতে শুরু করলাম, বাট শেষ করতে পারছিলাম না, যেটা মামা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেছিল। মামা বলল তোমরা সামনে এগো, আমি টাকা দিয়ে আসছি। তো আমরা তাই করলাম। ভাইয়াকে বললাম যে সবকিছু ঠিক আছে তো? ভাইয়া বলল ঠিক আছে। ভাইয়া আবার এসব বিশ্বাস করে না, যে কোনো ঘটনা একটা যুক্তি দাঁড় করিয়ে ফেলে। তো বেশ কিছু সময় আমরা সামনে হাঁটছি, মামা আসছে না দেখে আমরা পিছনে তাকাই এবং দেখলাম যে ছেলেটা, মামা, এই দোকানটা এবং কিচ্ছু নেই। তখন ঘড়িতে 6:45 বেজে গেছে এবং মামাও নেই, কেউই নেই। তো মামাকে তখন তারা আবারও ফোন দিল যে মামা কোথায় গেল। মামা ফোন বন্ধ। তারপর বাসটা থেকে এবং তারপর বাসা থেকে ফোন দিল তাদেরকে এবং বাসা থেকে ফোন দিয়ে বলছে আমার মামা এখনো মামা ফেরিঘাটই পার হননি। তাদের প্রশ্ন হচ্ছে যে মামা যদি মামা ফেরিঘাট নাই পার হন তাহলে এই ভদ্রলোকটিকে তার সাথে তারা মানে সেই মামার মতোই দেখতে, এবং সেই মামা এসে তাদেরকে চাও খাইয়ে গেছেন এবং মুহূর্তের মধ্যে মামা উধাও হয়ে গেছেন, চায়ের দোকান টোকান সবকিছু উধাও হয়ে গেছে এবং তারা ব্যাপারটা ডিসকভার করতে ট্রাই করেছেন বাট পারলেন না। দুপুরে একটা মামা একাই বাসায় এলেন এবং আমরা দেখলাম যে ভোরের আচ্ছা তিনি বললেন যে বাট ভোরের মামাটা ছিল অনেক লম্বা এবং এই মামাটা বেশ খাটো। এটা তখন খেয়াল করেনি, এটা এখন দেখে মনে হচ্ছে যে মামা তো লম্বা ছিলেন না, এইটুকুই পার্থক্য ছিল। যাই হোক, আমি পড়লাম, তবে লেখাটা একটু অস্পষ্ট ছিল যার জন্য পড়তে একটু সমস্যা হলো, বাট আমার মনে হয় যে তারপরে ভালো ছিল। আচ্ছা সাকিব ভাই, দুটো ঘটনা আছে, দুটো SMS আছে। একটা হচ্ছে ডার্ক লর্ড ফ্রম ডার্ক ফরেস্ট, তিনি লিখেছেন আই এম হাংরি, আই নিড সাকিবস মিট। ব্ল্যাক ফরেস্ট কেক, ডার্ক ফরেস্ট সাকিবের মিটটা কালে খেলার পরে খেলে বেটার হয় না, খেলতে হবে না। ও মাই গড। আচ্ছা, সাদিয়া লিখেছেন যে সাকিব ভাইকে একটা প্রশ্ন করবো, আপনারা কি শুধু ভূত অভিযানের মাধ্যমে ভূত অভিযানের মধ্যেই সীমাবদ্ধ, নাকি যাদেরকে ভূতে ধরে তাদেরকেও সবক টবক চিকিৎসা দেন? আমরা আসলে কাউকে কোনো চিকিৎসা দেই না, আমরা হচ্ছি ইনভেস্টিগেটরস। আমরা সায়েন্টিফিক ইকুইপমেন্ট নিয়ে যেসব জায়গায় অ্যাপারেন্টলি হন্টেড অ্যাক্টিভিটিস হয় সেসব জায়গায় গিয়ে দেখি, যে রেকর্ড করার চেষ্টা করি অডিও ভিজুয়াল দিয়ে যে কিছু হচ্ছে নাকি।
যদি আমরা কিছু পাই তাহলে আমরা মনে করি যে এখানে কিছুটা আছে, যদি না পাই তাহলে বলি এখানে কিছু নাই। সেটাই। আমরা আসলে ওই উই আর নট এ সাবস্টিটিউট ফর পীর ফকির বা ওঝা, রাইট, ওটা সাবস্টিটিউট আমরা না। সেটাই। এবং অনেকেই মানে অনেকে অনেক প্রবলেম নিয়ে বলেন যে সেই প্রবলেমটা যদি মিলে যায় বা কোথাও যদি এরকম হয় তাহলে হয়তো বলতে পারেন, বাট এরকম না যে মানে সেটা বলতে মানে বলাটাই কাজ। সুমন ভাই ইজ মানে উনি মাঝে মধ্যে কিছু সলিউশন দিতে পারে, বাট উনি কখনোই বলবেন না হি ইজ অ্যান এক্সপার্ট। আচ্ছা, কারণ এগুলো আসলে মানুষের যখন সিরিয়াস মানে যদি কারো সিরিয়াস প্রবলেম থাকে ওটা ওই রেসপন্সিবিলিটি আমরা আসলে নেওয়ার মতো আমাদের কোনো কোয়ালিফিকেশন নাই। এক্স্যাক্টলি। সুমন ভাই এমনি ওই মাঝে মধ্যে কেউ পার্সোনালি ওনার কাছে আসলে উনি হেল্প করার চেষ্টা করেন, বা এটা উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এটা হেল্প করতেও পারে নাও করতে পারে। সেটাই। আমরা আসলে ওই লাইনে না, একদম ওই মিউজিশিয়ানস উই হ্যাভিং ফান। ওকে, সো আমাদের একজন গেস্ট আছে, তো আমরা সেই গেস্ট, আচ্ছা আমরা আসলে প্লিজ I want to hold a competition. কিরকম সেটা কম্পিটিশন? অনেক নাম শুনলাম, ডার্ক ফরেস্ট, ডার্ক কেক, সরি ব্ল্যাক ফরেস্ট, ডার্ক কেক, আমি ডার্ক ফরেস্ট, ডেভিল, ডার্ক লর্ড, ডার্ক লর্ড, অনেক বাংলাদেশি নাম কম পাচ্ছি, যেমন শাকচুন্নি, এরকম ধরনের নাম বেশ আসছে না, এই ধরনের নাম আসা উচিত। মামদভূত, ক্রিয়েটিভ নেম, we get surprise. Okay, from Gibran. Okay, I was going to say give us Suman Bhai's album. Gibran একটা প্রাইজ দিবে সবচেয়ে ক্রিয়েটিভ। Oh my god, ভয়াবহ নামকে। ওকে, এটা কি অ্যানাউন্স করে দিব তাহলে? ফাইন, তাহলে আমার এত ভালো লাগছে যে ভ্যাম্পায়ার, ড্রাকুলা সবাই লিখছে বেস্ট, দ্য মোস্ট ক্রিয়েটিভ নেম লাগে আমাদের কাছে। এটা কি মাসে একটা হবে নাকি সপ্তাহে হবে? 2 সপ্তাহে একটা। তাহলে যেদিন হচ্ছে ভৌতিস টিম আমাদের সঙ্গে থাকবে সেদিন আপনার এরকম নাম নিয়ে ট্রাই করতে পারেন, বা না থাকলেও চলবে, নামগুলো প্রোগ্রাম শেষে ডিসিশন দিয়ে দিব। হ্যাঁ, যেমন এখনই আসলো একজন ব্রেইনডেড, ব্রেইনডেড, এবং পেতনি চলে আসছে, পেতনি, এবং আচ্ছা খালি পেতনি হলে আবার একটু বাজে লাগে, ধর পার্পল পেতনি হলে সেটাই, যেমন হচ্ছে গে পেতনি, ইংলিশে একজন লিখেছেন যেমন হচ্ছে ডার্টি ডেথ, এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ডার্টি ডেথ, হ্যাঁ, তারপরে ভূত মিনিস্টার, এটাও সুন্দর হয়েছে, ভূত মিনিস্টার, হ্যাঁ, ভূত মিনিস্টার। আচ্ছা, আর কি বলে নাজমা বলেছেন, জিবরান ভাই আপনি একটু ফাজলামি করুন, মানে সিমিজ জীবন কথা বলবে, তাই তো? হ্যালো, আচ্ছা, ওকে, যাই হোক, তো আমরা তো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, সুতরাং আপনারা ইচ্ছা করলে বাংলা নাম দিয়ে বা ইংলিশ নাম দিয়ে, ইংলিশ বা বাংলা বা ফ্রেঞ্চ বা যে কোনো নাম দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনাদের ডিজিটাল ভূতে যে একজন পাঠিয়েছেন, তো যেই নামটা বেস্ট হবে সেই নামটাতে আমরা জিবরান ভাই তাকে হচ্ছে পুরস্কৃত করবে। আমরা এখনই একটা ঘোষণা দিয়ে দিবেন, আজকে যেহেতু অলরেডি 1:30টার উপরে বাজে, আই থিঙ্ক জিবরান ডার্টি ডেথ উইন্স টুডে, তাই না? ওকে, ডার্টি ডেথ, কিন্তু আমি ইচ্ছা করছি একটা ব্যান্ড খুলে ফেলতে, ডার্টি ডেথ আর হ্যাঁ ভূত মিনিস্টার, হ্যাঁ, আমরা দুজনকেই প্রাইজ দিই। হ্যাঁ, সেটা হতে পারে। প্রাইজটা হচ্ছে যে জিবরান সাকিব, আচ্ছা, জিবরান ওদের আব্বাকে হ্যালো বলবে, এখন বলো হ্যালো ড্যাডি, এটাই প্রাইজ। ওকে, আরেকবার বলো, দুজন ছিল তো, হ্যালো ড্যাডি, তোর তো আঙ্কেল হয়, আঙ্কেল, আসসালামু আলাইকুম দে, আমার মতো করে দিই, আসসালামু আলাইকুম, ইউ হ্যাভিং এ গুড টাইম, ইওর সান ইজ আপ, এত রাত্রে ভূত এফএম শুটছে, কাল যদি এক্সাম থাকে, সরি। There you go, fans. জিবরান আপনাদের প্রাইজ দিয়ে দিয়েছে ডার্টি ডেথ এবং ভূত মিনিস্টারকে। এবং নেক্সট উইকের প্রাইজ কিন্তু এটা হবে না, অন্য কিছু হবে, এবং আমরা তখন আরো বেশি মানে কি বলবো যে কিছু একটা দেওয়ার চেষ্টা করবো, যে আপনাদের কাছে পৌঁছানো যায় বা এরকম কিছু একটা, আমরা ইচ্ছা করে তাকে ডেকেও নিয়ে আসতে পারি। যাই হোক, এখন রাসেল টু দ্য রেস্কিউ। ওকে, সো আমরা এদিক থেকে আসি না, মাঝে একটা ঘটনা শুনে আসি, খুব ছোট্ট, যেহেতু একদম হাতে সময় নেই। আপনি একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন, সেটা ক্যাডেট কলেজ ছিল, তাই না? ক্যাডেট কলেজে পড়াশোনা করতেন, এবং ক্যাডেট কলেজে কিছু ঘটনা আছে, যে ঘটনাটা আমি একটু বলি, যে আপনার ওইখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনাদের ইয়ারের কোন একটা ইয়ারের একজন, এটা আমাদের সিনিয়র, উনি 2006 বা 2007 সেই ইয়ারে একজন মারা যান, এবং মারা যাবার পরে যেটা মারা গিয়েছিলেন কি কারণে? মারা গিয়েছেন, ওনার লোড ছিল, আর ওখানে উনি পড়াশোনার লোড নিতে পারতেন না, সেটাই মানে লোড, রাইট। তো এই ভদ্রলোক ছিলেন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলেন, এবং উনি ওই পড়াশোনার লোড বা যা চাপ নিতে পারেননি, এবং এই কারণে ওনার অ্যাজমার প্রবলেম ছিল, এই কারণে উনি মারা গেছেন। ওকে, সো তাকেই আপনারা আবার দেখেছিলেন, রাইট? জি, বলুন মানে কোন জায়গায় দেখেছিলেন?
সে আমরা যখন আমি আমি মুসলিম, আমি 2010-এর দিকে 9-10-এর দিকে ওখানে পড়তে যাই। তো আমাদের ওখানে আমরা লাস্টেরটা বলবেন যেখানে আপনারা মানে ওনাকে দেখলেন। বাঙালি 15 জন ছিলাম, তো ছুটির সময় বাকি কান্ট্রি ছেলেরা চলে যেত আর আমরা শুধু বাঙালিরা থাকতাম। তো আমরা যেহেতু জুনিয়র এন্ট্রি ছিলাম, তো ওখানে কোন দেশের ঘটনা বলছেন আপনি? যে ওটা পাকিস্তানের ঘটনা। ওকে ফাইন। জি, তো ওখানে আমরা ক্যাট কলেজে তো অনেক কাজ টাজ করতে হতো, ওখান দিয়ে সব কাজটা শেষ করে আমরা হ্যাঁ তখন ছিল সন্ধ্যা, তো সন্ধ্যার দিকে আমরা ঘুমিয়ে যাই। তো কাজ শেষ করে তখন যখন আমরা জেগে উঠি তখন ছিল ডিনার টাইম। তো আমাদেরকে ভাইরা, যেহেতু আমরা জুনিয়র এন্ট্রি ছিলাম, তো আমাদেরকে কয়েকবার ডেকেই তারা চলে যায় ডিনার করতে। এবং এই মাঝখান দিয়ে আমরা ঘুম থেকে জেগে উঠি, জেগে উঠে কিছুক্ষণ পর দেখতে পাই যে আমাদের যে রুমটা স্পেসিফিক রুমে ছিলাম, তো ওখানে একজন আমাদের ওয়ার্কআউট পরে যে ড্রেসটা পরে লিভ আউট করে, তো সেই ড্রেস পরে একজন, সেই দিনটা ছিল হচ্ছে ক্যারেটদের বের হয়ে যাওয়ার দিন, তো সেই ড্রেস পরে একজন দেখি যে আমাদের ড্রমে আসে। তো এসে উনি আমাদেরকে বিভিন্ন কথা বলে এবং ওনার নাম টাম এক্সেট্রা বলে। তো কিন্তু উনি কোন এন্ট্রি ছিল বা কেমনে এসেছে এটা আমরা ঠিকমতো জানতে পারি না। তো উনি এসে আমাদেরকে এই ক্যাট কলেজের সম্বন্ধে বিভিন্ন কাহিনী এবং আমাদের থাকার এবং সেটেলমেন্ট ভালোভাবে থাকার এসব কাহিনী বলতে থাকে। তো আমরাও শুনি এবং ওনার সাথে কিছুক্ষণ ভালোভাবে কথা হয়। এবং তিনি একটি কথা বারবার উল্লেখ করছিলেন যে শাস্তি এবং সেখানে লোড কথা এবং জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করার কথা এবং লোড দেওয়া যাবে না এবং হ্যাম্পার না করার কথা। তো এটা আমরা বারবার শুনছিলাম এবং ওনাকে বলছিলাম যে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমরা যতবারই সিনিয়রদের ডাকার কথা বলছিলাম উনি ততবার ইগনোর করছিলেন এবং আমরা তো ওখান থেকে আমাদেরকে আসার জন্য আমাদের মোবাইলে সিনিয়ররা ফোন দিচ্ছিল যে ডিনার করতে আসার সময় ওভার হয়ে যাচ্ছে ওখানে। তো আমরা ওনাকে বলছিলাম যে চলেন আপনি আমাদের সাথে চলেন, আপনার সিনিয়রদের সাথে ইন্ট্রোডিউস করে দিব, কিন্তু উনি যেতে চাচ্ছিলেন না এবং আমাদেরকে বারবার এক কথা বলছেন এবং আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে চলে গেলেন। কিন্তু আমরা কোনোভাবে জানতে পারলাম না যে উনি কোথা থেকে এসেছেন এবং সেখানে কোনো ক্যারেক্ট থাকার কথা না। তো আমরা এরকম ব্যাপারটা ইগনোর করে আমরা উপরে চলে যাই ডিনার করার জন্য এবং সিনিয়রদেরকে গিয়ে বলি যে এরকম একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনি এরকম বলছেন এবং এরকম ড্রেসও পরা ছিলেন। তো তখন তিনি বললেন যে এখান থেকে কেউ থাকার কথা না, কারণ ওনার সিনিয়র মোস্ট এবং ওনাদের কাছে সব ইনফরমেশন থাকে, তো এবং বুক আউটে সবার সাইন দেওয়া আছে। কিন্তু তারপর সবশেষে বললাম যে তার শেপও দিলাম এবং তাকে আমরা যেহেতু চিনি না এবং জুনিয়র মোস্ট ক্যাডদেরকে বেশিরভাগ চিনে থাকে কিন্তু আমরা চিনি না এবং ওনার শেপ দিলাম। তখন আমাদের ভিতর একজন সিনিয়র মোস্ট ভাই ছিলেন, উনি অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার ছিলেন। তো উনি গিয়ে ওনার ডর্মের থেকে, কিন্তু ওনার হাউসের ড্রম বন্ধ ছিল, উনি ওখান থেকে গ্লাস ভেঙে ওনার ডর্মের থেকে এক ম্যাগাজিন আছে যেটা প্রতি ক্যাডেটরা পায়, আমরা তখনও পাইনি। তো ওখানে ওই ভাইয়ের পিকচারগুলি দেখা ছিল এবং তার নামে অনেকগুলো আর্টিকেল লেখা ছিল, মেজ রেস্ট পিস ইন সোল, এরকম অনেকগুলো লেখা ছিল। তো উনি তখন ওইটাই আমাদেরকে এনে দেখে বললেন যে এটাই নাকি। তখন আমি আর আমার যে এন্ট্রিমেট ছিল আমরা বললাম যে হ্যাঁ এটাই, এবং ওখানে ওনার অ্যাওয়ার্ড যখন নিচ্ছিল তখন একটা ড্রেসও পরা ছিল, ওইটাই উনি পরে এসেছিলেন যেটা আমাদের ওয়াকিং আউট নামে পরিচিত। তো বললাম যে এটাই, কিন্তু উনি বলে যে উনি তো এর 2 বছর আগে প্রায় মারা গিয়েছেন, এটা কিন্তু হতে পারে না, এরকম ওনার এরকম প্রবলেম ছিল এই কারণে। এখানে তো দেখা তো হলোই, জাস্ট লাস্টে এই জিনিসটা মানে বলার জন্যই আর কি ঘটনাটা শুনলাম, সেটা হচ্ছে যে উনি যেভাবে মারা গিয়েছিলেন সেভাবে যেন ওভারলোড না দেওয়া হয় এবং মানে কেউ কাউকে যেন অতিরিক্ত চাপ না দেওয়া হয় এবং সবাই যেন সবার সাথে ভালো ব্যবহার করে, এটাই উনি বলতে এসেছিলেন এবং আপনাদেরকে বলে গেছেন। আমাদের হাতে সময় খুবই কম, আমরা পরবর্তী জনের কাছে চলে যাব। আপনার নামটা একটু বলবেন, তার আগে আমি ছট করে একটু বলে দিই যারা আমাদেরকে SMS করছেন, এবং আমাদেরকে SMS করছেন ঘোস্ট রেইডার, SMS করছেন ফেরত বদ, ওকে ভালো SMS করেছেন, আচ্ছা ফেরত বদ, তারপর লিখছে কি গাছ থেকে SMS করছেন তিনি এবং তারপর লিখেছেন যে এটা পড়ো নয়তো ডট 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 ডট। আচ্ছা ভালো করছেন। তারপরে স্লিপি হলো SMS করেছেন আমাদেরকে। এছাড়া SMS করেছেন আমাদেরকে চিপাভূত, আমাদেরকে SMS করেছেন জিব্রাইল, আচ্ছা আমাদেরকে SMS করেছেন আগলি হার্ট, আচ্ছা আমাদেরকে SMS করেছেন রিকয়েল গান, বাহ রিকয়েল গান আমাদেরকে SMS করেছেন। এছাড়াও ডিজে ভূত
আচ্ছা, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি গলা কাটা ভূত। আই হোপ মিউজিশিয়ানরা এই প্রোগ্রামটা শুনছে, কারণ এখান থেকে প্রচুর ব্যান্ডের নাম হয়েছে কিন্তু। সেটাই সেটাই সেটা হতে পারে কিন্তু, অনেক ব্যান্ডের নাম হয়েছে সেইটাই। এবং আমাদেরকে এসএমএস করেছেন ডাইনি নোফা। ও লাভলি। তারপরে আরেকজন লিখেছেন, এই নামটা আমারও বেশ ভালো লাগে, হিজিবিজি ভূত। হিজিবিজি ভূত, হিজিবিজি ভূত। এবং হিজিবিজি ভূত বলছেন যে আমি সব ভূত মেরে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়া হরিবল নাইটমেয়ার, আমাদেরকে এসএমএস করেছেন আদমখোর, এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন মাথা কাটা, গলা কাটা, মাথা কাটা, তারপর নেক্সট ওকে মাথা কাটা। সো আমার মনে হয় যে আমরা আবারও একটু, আচ্ছা, এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে, আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন আসলে অনেকেই না ভালোই, রানী অফ দ্য পেতনি। তারপরে আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও, আচ্ছা, শাকচুন্নি, শাকচুন্নি বের হয়েছে। এবং আশিয়া এসএমএস করে লিখেছে যে আই উড লাইক টু সুপার ন্যাচারাল, টু বি সুপার ন্যাচারাল শাকচুন্নি, প্লিজ 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 গিফট আমাকে দাও। ওকে, সুপার ন্যাচারাল শাকচুন্নি। আচ্ছা, ভূত এফএম তিনি বলেছেন যে আমি রেগে যাচ্ছি, ভূত এফএম নাম আর কি, আমি রেগে যাচ্ছি, আজ কাউকে বাসায় যেতে দিব না। আচ্ছা, জিনের বাচ্চা এসএমএস করেছেন এবং তিনি বলছেন জিনের মিটিং ভাই, আপনারা যা করছেন তাতে আমরা তো আর পৃথিবীতে থাকতে পারলাম না। জিনের মিটিং এ মানে এই ব্যাপার নিয়ে আলোচনা চলতেছে। ওকে, সো আমরা আবারও যেহেতু একটু মানে হাসি ঠাট্টা হলো, আবার একটু ঘটনায় চলে যাই। আর আমাদের সাথে আছেন যিনি, আপনার নামটা বলবেন? আমার নাম সাইফ, আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে, আমার ঘটনাটা হচ্ছে 2009 জানুয়ারির দিকে, তখন খুব শীত। ইউনিভার্সিটিতে মানে স্প্রিং যে সেমিস্টারটা, মানে ফল সেমিস্টার, স্প্রিং সেমিস্টারটা শুরুর আগে যে ভ্যাকেশন, ওই ভ্যাকেশনে আমি গ্রামের বাড়ি গেছিলাম। আর আমার বাবা মা বছরে 6 মাসে হচ্ছে গ্রামের বাড়িতে থাকে আর কি। তো ওই অকেশনে আমি গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো আনফর্চুনেটলি কোনো একটা কারণে আমাদের পৌঁছাতে দেরি হয়, রাত হয়। তো আমাদের মানে মেইন গ্রামের বাড়ি পৌঁছাতে হলে নদী পার হয়ে তারপর হচ্ছে আমাদের গ্রামে প্রায় 5 মাইল রাস্তা যেতে হয়। আর 8টার পরে সবাই ঘুমিয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, তো কোনো রিক্সা পাওয়া যায় না, হেঁটে যেতে হয়। তো পৌঁছাতে অলরেডি 9টা বেজে গেছে। তো আমি বাস থেকে নেমে চিন্তা করলাম কি করবো, আমার ফুপুর বাড়ি এখান থেকে একটু কাছে ছিল, রিক্সা ভাড়া হচ্ছে 10 টাকা বা এরকম। তো ওইখান থেকে আমি আমার ফুপুর বাড়ি যাই। 9টা বাজে, যেহেতু সবাই ঘুমিয়ে গিয়েছিল। তো খাবার দাবার নেওয়ার পরে আমার ফুফাতো ভাই যে ছিল জাকির ভাই, উনি আমাকে একটা টর্চ লাইট দিল, যে আমাদের এখানে তো অনেক লোডশেডিং হয় গ্রাম দেশে। লোডশেডিং হওয়ার কারণে উনি আমাকে লাইটে দিয়ে বলে তুমি শুয়ে পড়ো, আর রাত্রে যদি কোনো বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তুমি অবশ্যই আমাকে কল করবা। তো ঠিক 2টা বা 2:30টার দিকে আনুমানিক হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম যে আমার ভাইয়া শীতের ভিতরে খালি গায়ে দরজা খুলে উঠানের দিকে চলে গেল। আর উঠানের ঠিক মানে ডান পাশে হচ্ছে গোসলখানা, পাশে চাপকল একটা আর কি। তো আমি যখন দেখলাম যে ভাইয়া উঠলো, ভাইয়া স্মোকিং করতো, আমারও এরকম মানে মাঝে মাঝে করার অভ্যাস আছে। তো যে কারণে আমিও চিন্তা করলাম যে ভাই যদি স্মোকিং করে, জীবন ভাই আস্তে করে বলছে মিথ্যা কথা, মিথ্যা নাকি? না, মিথ্যা না, মানে মাঝে মাঝে ওকে, সব সময় না। তো ভাইয়া যখন তো যখন মানে ভাইয়া বের হলো, রাত্রে গোসল করার শব্দ আসছিল, কল চাপার শব্দ, গোসল করার শব্দ আসছিল। তো হঠাৎ করে আমি যখন পানি খেলাম, টর্চ লাইটটা নিয়ে চিন্তা করলাম যে ভাই যদি গোসল করে বের হয় তো আমি ভাইয়ের সাথে স্মোকিং করবো বা এই ধরনের কথাবার্তা। তখন আনুমানিক 2:30 বাজে, হ্যাঁ রাত। আর শীতের রাত, কুয়াশা পড়েছে অনেক। তো গোসল করার অনেকক্ষণ পরে দেখলাম বাথরুমে কোনো শব্দ নেই, কোনো সাউন্ড নেই। হঠাৎ করে আমি টর্চ লাইটটা জ্বাললাম যে ভাইয়া গোসল করলে তো হয়তো বাথরুম দিয়ে বের হবে, কিন্তু বাথরুম দিয়ে বের হচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে দেখলাম যে বাথরুমের দরজা খোলা। এবং মানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটাই যে বাথরুমটা শুকনা ছিল। কোনো মানুষ যে যদি 5-6 ঘন্টা বাথরুমে না যায়, পুরো বাথরুম শুকনা থাকে, এরকম শুকনাই ছিল, কোনো ইয়ে ছিল না। হঠাৎ করে আমি যখন ওইখান থেকে মানে একটু ভয় লাগার ব্যাপার, কারণ এইসব ধরনের মানে জিনিসটা কখনো লাইফে ফেস করিনি, একদম প্রথম ছিল ব্যাপারটা। তো যখন ঘুরলাম একটু পিছনে দেখলাম যে আমাদের যে বাড়িটা হচ্ছে 1 বিঘা জায়গার উপর একটা বাড়ি, সামনে হচ্ছে অনেক গাছপালা, মাঝখানে বাড়ির পিছনে একটা পুকুর। তো উঠানের একটু পশ্চিম সাইডে দেখলাম যে ভাইয়া দাঁড়া আছে, চুল ভিজা, খালি গায়ে দাঁড়া আছে শীতের ভিতরে। তো আমি বললাম ভাই আপনি কি ম্যাড হয়ে গেছেন নাকি, আপনি এই খালি শীতের ভিতরে খালি গায়ে দাঁড়া আছেন? উনি কোনো কথা বলতেছে না। আমি প্রায় 4-5 বার ভাই করে ডাকার পরে একটা মোটা একটা ভারী কণ্ঠ আর কি, ভারী কণ্ঠে আমাকে বলতেছে যে এখানে কি করে, ভিতরে যা। যে ভাইয়া আমি ভিতরে যাবো, আপনি কি করবেন রাত্রে খালি গায়ে, আপনার তো ঠান্ডা লেগে যাবে বা অসুস্থ হয়ে যাবেন, বেশি কথা বলিস না, ভিতরে যা, আমি আসবো না।
তো এই কথা বলার পরে আমি যখন ঘরে মানে ঢুকবো, দরজা লাগানোর সময় যখন দরজাটা খোলা ছিল আর কি, তো দরজাটা লাগানোর সময় একটা হিজল গাছ আছে আমাদের, ওই যে বললাম যে সামনে অনেকগুলো গাছ আছে, তো উঠানের সামনে একটা হিজল গাছ আছে। হিজল গাছের উপরে দেখলাম যে কুয়াশার কারণে স্পষ্ট ছিল, দেখা যাচ্ছিল না আসলে জিনিসটা কি। পরে দেখতে পেলাম যে সাদা শাড়ি পরা এরকম সামথিং আর কি একটা, এরকম আমার দিকে ফেস করে তাকিয়ে আছে। তো আমি এইসব জিনিস যখন কখনো মানে ফেস করিনি, চেহারাটা স্পষ্ট ছিল কুয়াশার কারণে। তো এই জিনিসটা দেখার পরে খুবই ভয় পেয়েছি। ভয় পাওয়ার পরে দরজা লাগে আমি সরাসরি ফুপু রুমে চলে যাই এবং ফুপুকে ঘটনাটা বলি, এবং তখন মানে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। পরের দিন সকালবেলা পাশেই মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে আনা হলো। ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো ঘটনাটা, এবং উনি জানি কি করলো একটা ধ্যানের মতো। তারপরে উনি বললো যে এটা বাড়িতে অনেক আগে থেকে ছিল এবং এখনো থাকে, এটা কারো কোনো ক্ষতি করে না, তবে আননোন কোনো মানে মেম্বার আসলে বা মেহমান আসলে একটু জ্বালাতন করার চিন্তা ভাবনা করে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে আমার ফুপুরে যে বাড়িটা কিনেছে, এটা কিনেছে 3 বছর আগে একটা হিন্দু লোকের কাছ থেকে। 1 বিঘা জমি উনি মাত্র 40,000 টাকা বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে আর কি। তো এটাই ছিল আর কি। তোমার ভাই কই ছিল তাহলে? আমার ভাইকে পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম, ভাই তাঙ্কি তখন ঘুমিয়েছিল, এবং ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলো এ তো কোনো কারণই হয় না, কারণ অহৈতুক কারণ আমি রাত্রেবেলা শীতের ভিতরে খালি অন্য রুমে ছিল। হ্যাঁ ভাই অন্য রুমে ছিল। আচ্ছা শাকিব ভাই, আমি একটা জিনিস বুঝি না, মানে এই জিনিসটা হচ্ছে কি যে অনেকে ঘটনা বলেন, অনেকে ঘটনা বলার সময় দেখা যায় কি যে মানে অনেক ঘটনার সময় এরকম মনে হয় যে ভয় পাচ্ছেন না, ঠিক মানে ঠিক ভয় দেখানোর মতো না, মানে যেন হচ্ছে কেউ জাস্ট সামনে এসে দেখালো যে আমাদের অস্তিত্ব আছে। তার মানে কি এরা জানাতে চায় যে আমাদের অস্তিত্ব আছে বা এরকম কিছু, নাকি আসলে ভয় দেখানোর জন্য আসে? মানে এটা আমি জানি না, মানে আমি এটা প্রায় আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করেছি। যেমন তোমাকে বলেছিলাম আগে, আমি আর জিবরানি বলেছিলাম না যে উই ফিল যে মানে আমার মনে হয় যে যখন একটা প্রেজেন্স আমাদের সামনে আসে, ধরে নিই যে এরকম কিছুটা আছে, সো ধরো তোমার সামনে আসলো, সো ইন অর্ডার টু কমিউনিকেট উইথ ইউ, তোমাকে ভয় দেখালেও কমিউনিকেশন, তো ভয় না দেখালেও কমিউনিকেশন, সামনাসামনি আসলেই কমিউনিকেট করা হয়। অ্যাকচুয়ালি তোমার সামনে আসলে এটা কমিউনিকেশন। হ্যাঁ, সো সে তখন পসিবলি চেষ্টা করে যে তোমার কাছে রেলেভেন্ট কোন একটা চেহারা নিয়ে তোমার সামনে আসবে, মানে তোমার সাইকোলজির সাথে একটা মিল রেখে সে একটা ধরন নিবে। আচ্ছা, এটা আমার একটা থিওরি, এটা কোনো মানে কোনো মতেই প্রুফ করার আমার কোনো সম্ভব না। বাট আই থিঙ্ক দিস ইজ ওয়াই, ফর এক্সাম্পল আমরা বলি না যে অনেক সময় অনেক কিছু দেখে, ও একটা লোক দাঁড়িয়েছে, অমুক দাঁড়িয়েছে, তোমাদের আমরা ওখানে গিয়ে আমরা কিছুই পাই না, কিন্তু আমরা হয়তো গিয়ে পাই যে পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি, যে দরজা খুলে গেল, জানলা খুলে গেল। এখন আমার বাসায় শুরু হয়েছে, I don't know why. আচ্ছা, আমার বাসায় শুরু হয়েছে। আমার খুব মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি যে আমার মানে প্রায় 6-7 মাস পরে আমি একটা কালকে, এবং হ্যাঁ তোমার বাসা তো অনেক দিন হয় না, খুব কিছু হয় না, এবং খুবই মজার জিনিস, এবং ব্যাপারটা খুব সিনেম্যাটিক ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমার ঘরের ব্যাপারটা হচ্ছে যে এই পর্দাটা সরিয়ে দিলে দরজাটা দেখা যায়, আবার পর্দা টেনে দিলে দরজাটা দেখা যায় না। তো পর্দাটা সরিয়ে দিয়েছি, পর্দা সরিয়ে দিলে তখন আবার দেখা যায় যে এদিকে জানালাটা বন্ধ হয়ে যায়। আমার চোখের সামনে আমি একদম স্টিল, এখন আমার মানে চোখে ভাসছে এটা, আমার কেমন যেন একটু অস্বস্তি লাগছিল, এবং একটু পরে আমি ফট করে খেয়াল করলাম যে জাস্ট ছিটকানিটা একদম আমার চোখের সামনে পট করে একটা শব্দ করে নেমে গেল, মানে একা খুলে গেল ছিটকানিটা একদম। আমি সঙ্গে সঙ্গে আবার দৌড়িয়ে গিয়ে লাগিয়ে আবার ট্রাই করলাম যে কোনোভাবে ধাক্কা দিলে বা অন্য কোনোভাবে খোলে কিনা, না খোলেনি। এবং আমি ভাবলাম কি আছে, তার মানে লাগানোর সময় কোনো গন্ডগোল ছিল, ভালো করে লাগাই দিছি। এবং পরের দিন সকালবেলা যখন আবার ঘুম থেকে উঠেছি, তখন আবার দেখছি ছিটকানিটা ভাবে খুলছে, এবং মানে বাতাসে দরজাটা ধাক্কাতে যে শব্দটা হচ্ছে, সেই শব্দেই আমি আসলে ঘুম ভেঙে জেগে উঠছি। খুবই অদ্ভুত ব্যাপার। ফাইনালি আমার কালকে হয়েছে আমার বাসায়, জীবনে হয়নি। আমি আমার বাসায় আছি প্রায় 6 years। I've been here, এটা নতুন বাসায়, আব্বা ফ্ল্যাট কিনেছিল 6 বছর আগে। সো হ্যাঁ, রাত 1:30 বাজে, হোয়াটএভার 1:30 বাজে, তো আমি ইউজুয়ালি রাতেরবেলা টিভি অন থাকে, প্লাস আমি কমিক পড়ি বা লেখালেখি করি, সব করি, এরকম করছি। তো আমার রুমেই টয়লেট আছে, সো টয়লেটের দরজাটা ভিড়ানো থাকে, লাগানো থাকে। আচ্ছা, ভিড়ানো ছিল, and 6 years I've been there, this has never happened. মানে আমার এসি সবসময় চলে, ফ্যান চলছে, মানে এটা হলো অনেকবারই হওয়ার কথা। এক্স্যাক্টলি পুরো হরর মুভি স্টাইলে ক্যাচ করে ভিড়ানোই ছিল, ভিড়ানো থেকে ক্যাচ করে আওয়াজ করে খুলে গেল। ওই আওয়াজ আমি শুনি, হয়তো খেয়াল করি না, খুলি যখন তখন তো ধুম করে খুলে ঢুকে। নিজের রুমে টয়লেট, তো আই ডোন্ট ইভেন ক্লোজ দ্য ডোর, কারণ আমার দরজা মানে রুমের দরজা লাগানো থাকে। রাইট, আমি দেখে আমি বললাম যে খুব সুন্দর হয়েছে, এবার তুমি যাও। আমার কাছে খুব অদ্ভুত লাগছে কি, একদম মানে জাস্ট লম্বালম্বি ভাবে জিনিসটা নামলো, মানে ছিটকানিটা মনে হচ্ছে কেউ যে হাত ধরে দিয়ে টান দিয়ে নামালো, এরকম একটা, মানে ঠিক হরর মুভিতে যেরকম হয় না, এটা এবং দিনের বেলায় না। আমার উপর এই থ্যাঙ্কস টু ভূতিস আর থ্যাঙ্কস টু জিবরানের উপরে তো পুরো একটা দল বাহিনী আছে একটা, থ্যাঙ্কস টু দিস থিংস আমার উপরে আই থিঙ্ক ওদের টেনশন আসছে। আচ্ছা, থ্যাঙ্কস টু ভূতিস, বিকজ আমি দেখছি আমার আশেপাশে লট অফ ব্যাড থিংস আর হ্যাপেনিং,
এবং আপনি বিলিভার হতে শুরু করছেন তাহলে? না, বিলিভ আই ওয়াজ নেভার আ ডিসবিলিভার, বাট এগুলো আমি মনে করি যে পাত্তা যত দাঁতে যত ভালো আর কি। এটা এখন সত্যি না, মানে কোনটা ভালো আমি জানি না। বাট উই নো সামথিং ফানি, কালকে রাত্রে আমি ধানমন্ডিতে জাস্ট মুভ দেয়ার, সো মাই ফ্ল্যাটমেট আমি বসে আছি, ও টিভি দেখছে, আমি জাস্ট চেক করছি ব্রাউজারে, আমি আই ক্লোজ দ্য ডোর, ও এসে ক্লোজ করছে ইয়েতে, হঠাৎ দিয়ে পুরো দরজা খোলা, নো আওয়াজ নো নাথিং, আর ওটা আওয়াজ হয় দরজা খোলা। এখন আমার মনে আসছে আমি দুবার বন্ধ করার পরে আমি বলছি ডিড ইউ জাস্ট ক্লোজ দ্য ডোর, হ্যাঁ একটু আগে 10 মিনিট আগে, জাস্ট ওপেন, ওয়াইড ওপেন। তারপর আবার যখন এসি ছাড়া তো আবার যে বন্ধ করছি আমি, দুবার করে বললে পাত্তা দিইনি আর কি। আর আমার বাসার উপরে তো কাণ্ড কারখানার রেজা এসে বলে গেছে একদম টিভি চ্যানেল চেঞ্জিং, সো ওটাই। অত আমার কাছে এখন তো অ্যামেজিং লাগে না। রিসেন্টলি আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম ভুলে গেছি, মানে আই স্টিল রিডিং ইট। স্টিফেন হকিং আছে না, স্টিফেন হকিং একটা বই, দ্য গ্র্যান্ড ডিজাইন, ইটস অ্যাবাউট ইউনিভার্সাল থিওরিজ এন্ড হোয়াট নট, অনেক আত্মামি। তো পড়ছি এবং কিছু বুঝছি না, দুটোই হচ্ছে আর কি, পড়তেছি বুঝতেছি না। বাট ওখানে একটা জিনিস পড়লাম এবং জিনিসটা আমার এত অদ্ভুত লাগছে যে, মানে যখন ধরো একটা ডার্ক রুম, তোমার টর্চ জ্বালানো, রাইট? সো তুমি ধরো এই প্রান্ত থেকে ওই প্রান্তে টর্চটা জ্বালানো, মানে টর্চটা ওইদিকে তাক করে জ্বালানো, সো টর্চের আলোটা তো কনসেন্ট্রেটেড হয়ে একটা জায়গায় বাড়ি খায়, রাইট? এমনি ছড়িয়ে যায়, বাট একটা জায়গায় কনসেন্ট্রেটেড বাড়ি খায়। সো এটার মানে কি? মানে হচ্ছে লাইট পার্টিকেলস, যেটাকে ফোটনস বলা হয়, ফোটনস গুলো তোমার টর্চ থেকে বের হয়ে ওখানে বাউন্স করলো, বাউন্স করে আবার তোমার চোখে ফেরত আসছে, রাইট? চোখে ফেরত আসছে, ওটা প্রসেস করে তুমি দেখছো যে ওয়াল বা আলোকিত ওয়াল, যে কারণে আকাশের দিকে টর্চ মারলে দেখা যায় না কিছু, রাইট? সো এখন আমি বললাম যে অ্যাপারেন্টলি তুমি যখনই লাইট, বেসিক্যালি মলিকিউলস বা পার্টিকলস, তুমি ধরো ওয়ালের দিকে টর্চ তাক করলা, সো পার্টিকেল তো ওখানে বাড়ি খাবে। সো আমরা অটোমেটিক্যালি চিন্তা করবো পার্টিকেল সরে যাবে, স্ট্রেট লাইনে যাবে, যে একটা এভাবে যাবে, একটা এভাবে যাবে, মানে ছড়িয়ে আছে যেভাবে ওভাবে স্ট্রেট যাচ্ছে, আসলে কিন্তু স্ট্রেট যায় না। আচ্ছা, এখন কোয়ান্টাম ফিজিসিস্টদের থিওরি হচ্ছে যে একটা পার্টিকেলের যত পসিবল ওয়ে আছে ওইখানে যাবার, সে সাইমultaneously সবগুলো ওয়ে দিয়ে ওখানে যায়। ওকে, আমি জানতাম না, এবং আমার এসব ভজং মনে হচ্ছে যে ও নিজেও আবার পরে লিখছে যে এগুলো শুনে হয়তো মনে হয় যে আমি এগুলো বানায় বলতেছি, চাবাজি আসলে চাবাজি না, আমিও এখনো বিশ্বাস করতে পারছি না। আমার একটা কমন থিওরি আছে যে ভূত আসলে কি বা জিন আসলে কি, জিন আর ভূত হচ্ছে যে আমরা যখন ঘুমানোর পরে তো আমাদের সাবকনশিয়াস একটা লেভেলে চলে যায়, সো হয়তো আমাদের সাইকিটা ঘুমের মধ্যে হয়তো আরেক জায়গায় ভূত হিসাবে নিজেকে ইয়ে করে। ওকে, প্রজেক্ট। তুমি যখন ঘুমাচ্ছ তুমি হয়তো দেখছো স্বপ্নে অনেক কিছু হচ্ছে, এগুলো মনে তো থাকে না, সো মেবি তখন তোমার ওই মেন্টাল প্রজেকশন বা একটা সাইকি কোথাও গিয়ে এই কাণ্ড কারখানাগুলো করছে, আবার তুমি যখন যে করছো ধরো ফেরত চলে আসছে, রাইট? কারণ কোয়ান্টাম এই থিওরি পড়ার পরে আমি এটা তো হতেই পারে, মানে বুঝতেছো, মানে লিটারালি বলছে যে একটা পার্টিকেল হয়তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে স্ট্রেট যাবে, কিন্তু আরেকটা মানে না, ওই পার্টিকেলটাই সাইমultaneously আবার হয়তো আলফা সেঞ্চুরি অথবা সূর্য ঘুরে ওখানে যাবে, আমার কাছে এটাই মানে অদ্ভুত লাগছে, চাঁদ ঘুরে এসে ওই ওয়ালে হয়ে যাবে। মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমি বললাম যে আমি এটা জানতাম না, এবং কি ভয়াবহ মানে ঘটনা ঘটতে পারে এটার জন্য। আই মাইট বি রং, আমি এটা ভালো, আমি যে বললাম যে আমি পড়ছি বুঝছি না এই অবস্থায় আছি, যদি কেউ ভালো করে বুঝেন ওয়েলকাম টু রাইট। এইগুলা পড়ার পরে আমরা এটা পুরো ভৌতিক ব্যাপার করতে, মানে হোয়াট ইজ দিস? আমি একটা টর্চ জানালাম, একটা পার্টিকেল নাকি যাওয়ার যতগুলা ওয়ে আছে সবগুলো ওয়ে ঘুরে আসতে চায় না, আসে। মানে তুমি বাসা থেকে লালমাটিয়া থেকে তুমি আসবা এখানে রেডিও ফুর্তি অফিসে, তুমি সাইমultaneously যতগুলা রাস্তা দিয়ে আসা যায় সবগুলো রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছে। আমি এত বড় পাগল না, একই টাইমে। Can you imagine? But does it split? No, it doesn't split. I don't know. But if it reaches there, then ওটা I don't know. ঘুরবে কেন? I don't know. না, ঘুরে যাবে, একটা যাবে স্ট্রেট, একটা যাবে চাঁদকে ঘুরে, একটা আলফা সেঞ্চুরি। But different particles, different যেটা it's one particle. এটা আসলে one particle এবং simultaneously it has to split up same time. স্প্লিট করলে তো এক্সপ্লোশন হবে ভাই। না, ওটা না, আমার জিনিস হচ্ছে ওখানে if it goes, একটা তো যে পৌঁছাচ্ছে তারপর ওটা আবার ঘুরে আসছে, তারপর one particle simultaneously does all this. কোয়ান্টাম লেভেলের টাইম আমরা যে লেভেলে দেখি, হ্যাঁ, ওটা obviously doesn't exist. এবং এই কোয়ান্টাম লেভেলের এই ব্যাপার স্যাপার গুলো মানে খুবই গোলমেল, এবং মানে যারা বোঝে তাদের কাছে শুনতে খুব মজা লাগে, আসলে সত্যি কথা বলতে শুনতে খুবই মজা লাগে। সো আজকে কি আমরা শেষ করবো নাকি? হ্যাঁ, আমি আরো কোয়ান্টাম থিওরি নিয়ে আসবো।
ওকে আর ওটাকে আমরা প্রুভ করবো। হ্যাঁ সেটাই, বইটা প্রায় শেষের দিকে। এটা হবে সায়েন্টিস্ট নট ভৌতিক সিনেমা। সেটাই সায়েন্টিস্ট। তো আমরা শেষ করবো, তার আগে আমরা বলি যে আমাদেরকে যারা SMS করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমি অনেক ধন্যবাদ জানাতে চাই ক্রিয়েটিভ নামগুলোর জন্য, খুবই ভালো লাগলো শুনে। স্টিল বাংলাদেশের ব্যান্ড সংস্কৃতিকে অনেক লাভবান করছেন, দেখবেন যেন অনেকগুলো ব্যান্ড বের হয়ে যাচ্ছে। একদম স্পেশালি কি ডার্টি ডেথ না, ভূত মিনিস্টারও ভালো ছিল, ডার্টি ডেথ ফিচারিং ভূত মিনিস্টার। এবার যেমন নামগুলো খুব অদ্ভুত যাবে, টুনটুনি DMC ফিজিক্স। আরে শালা, মানে আমার থিওরি শুনতে ভালো লাগছে। টুনটুনি হ্যাঁ এমসি ফিজিক্স, হ্যাঁ, এবং তিনি বলছেন থিওরি শুনতে ভালো লাগছে। সো আমরা এখনো তো SMS আসছে, এই জন্য SMS পড়ছি আর কি। হ্যাঁ, তো আমরা আরেকবার জানিয়ে দিই যে আমাদের SMS করার নিয়মটি ছিল এবং নিয়মটি এখনো আছে, সেটা হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যারা আমাদেরকে ইমেল করবেন এবং ঘটনা পাঠাতে চান এবং আমাদের স্টুডিওতে এসে সরাসরি আজকে যারা শেয়ার করে গেলেন ঘটনা, তাদের মতন স্টুডিওতে সরাসরি আসতে চান, তারা যেটা করবেন সেটা হচ্ছে যে ভূত FM BHOOTFM @radio ফুর্তি RADIOFOORTI ফুর্তি.FM এটাতে আপনারা SMS পাঠাতে পারেন। এবং আমার যেটা মনে হয় যে ইমেল করতে পারেন এবং ইমেলের সময় অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন। কোনো ভুতুরে ফোন নাম্বার দিবেন না, যে ফোন নাম্বার আপনাকে কখনোই পাওয়া যায় না এবং যেটা সবসময় বন্ধ থাকে, এরকম কোনো ভুতুরে ফোন নাম্বার দিবেন না। আর আমাদেরকে যে মানে যারা স্টুডিওতে আসতে পারবেন তারা অবশ্যই লিখে দিবেন যে আমরা স্টুডিওতে আসতে পারবো। আর যেটা হচ্ছে যে ডন ঘোস্ট আমাদের SMS করেছেন, ডন ঘোস্ট নামগুলো এখনো বলছি, যদি না আসতে পারে তাহলে লিখে দিবে যে বাসায় ওরা ভালো করে খাওয়াতে পারবে, তাহলে আমরা চলে যাবো। তাহলে আমরা একদম সরাসরি একদম ওখান থেকে যে শুরু করে দেবো। আচ্ছা, পরি আমাদেরকে SMS করেছেন, তুহিন SMS করেছেন ভূত এজেন্ট 47। হ্যাঁ, ভূত এজেন্ট 47 মানে খুবই ভালো লেগেছে। ভূত বাবা আছে, ভূত সুমন ভাই শুনে একটু ইয়ে হবে, নড়ে চড়ে উঠবে। আচ্ছা, কাঙাল জিন, নাইস, কাঙাল জিন। তারপর সে মরহুম ভূত, তারপরে ভূতের আব্বু, তারপরে অর্থহীন নেহাল, তারপরে আমাদেরকে SMS করেছেন ভূতের গডফাদার, তারপরে জ্যাকল। আচ্ছা, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে শুভ, আচ্ছা SMS করেছেন যে হটেস্ট পেতনি, SMS করেছেন হ্যাঁ, তবে যন্ত্রণা ভাই নামটা ভালো লাগছে আমার, যন্ত্রণা SMS করেছেন আমাদেরকে। তাছাড়া আমাদেরকে SMS করেছেন যে ব্ল্যাক হোল SMS করেছেন। তারপরে আমাদেরকে হচ্ছে এছাড়াও আচ্ছা খেপে গেছেন অনেকে যে ভাই স্টিফেন হকিন্সকে নিয়ে ফাজলামি বন্ধ করেন। ফাজলামি তো না, আচ্ছা সঙ্গে সঙ্গে চলে এসেছে কোয়ান্টাম ভূত। তারপরে ঘুমন্ত মানবী SMS করেছেন আমাদেরকে। তারপর হচ্ছে যে আমাদেরকে SMS করেছেন খবিস ভূত সহ আর গ্রিন ডোর থেকে। যাই হোক, টেরিফিক ভূত আছেন আমাদের মাঝখানে, আমাদের মধ্যে আছেন যে আচ্ছা আমাদের মধ্যে আছেন মিডনাইট ঘোস্ট সহ আরো অনেকে। আপনাদের নামগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা মানে যে নামগুলো সিলেক্টেড হয়েছে তারা তো মানে এরপর থেকে এরকম ভাবে পুরস্কৃত হবেন এবং আশা করছি যে আমরা এরপর আমরা আবারও ফিরে আসবো আগামী শুক্রবারে। সেই পর্যন্ত যারা তখন প্লিজ না একটা গান প্লে। কোন গানটা? আচ্ছা, there is this friend of mine Tamim, he's a মিউজিক সাউন্ড ইঞ্জিনিয়ার, তো সে একটা গান লিখেছে, মানে গান কম্পোজ করেছে, সবকিছু করেছে। সো পেবল স্টুডিওস থেকে। সো করার পরে ও মানে শুনে আই লাইক রক মিউজিক সবসময় লাইক। সো বাট এটা শোনার পরে আমার ভালো লাগলো, কিন্তু টপিকটা শুনে আমার ভালো লাগলো যে দিস ইজ অ্যাবাউট আ পার্সন যে তার গার্লফ্রেন্ড মারা গেছে। সো মারা যাওয়ার পরে সে 1 বছর পর্যন্ত সে মানে সে তার মাথার মধ্যে রিয়েলাইজ করছে যে শি ইজ স্টিল অ্যালাইভ। সো ওটা নিয়ে তারপর 1 বছর পরে সে রিয়েলাইজ করে যে না, যখন ওই দিনটা ফেরত আসে দেন হি রিয়েলাইজেস না, শি ইজ নট অ্যাকচুয়ালি অ্যালাইভ। চরম নেপোটিজম না, জাস্ট বিকজ তুই ওকে চিনিস। আচ্ছা, and I like the music. রাসেল কই যাবাইতেছে না, আই লোকজন ওদের গান শুনে। আই প্রমোট তামিম, I would very much like to hear it. ওকে, আমরা চলো বাংলাদেশ একটু আমরা শেষ করি। আমরা আবারও ফিরে আসবো আগামী শুক্রবার সে পর্যন্ত। এবং আগামী শুক্রবারে আসতেছেন তো নাকি? আনফরচুনেটলি না, আগামী শুক্রবারে ওয়ে শুটিং আমাদের একটা খুবই খুবই ফেভারিট একটা এপিসোড। একটু বলি এটা নিয়ে, এটা there's this story, আমাদের খুব পছন্দের একজন মানুষ বলছে, নাম বলবো না, ওনার কাছে ডাইরেক্টলি শুনেছি যে একটা মেয়ে, ওর অনেক লম্বা চুল ছিল। আচ্ছা, এবং হঠাৎ করে নাকি ওই বাসায় দেখা যায় যে রাত বিরেতে ছোট চুল আছে। আচ্ছা, চুল কেন আছে এবং চুল আছে এবং কার সাথে কথা বলে, আয়নার সাথে তাকিয়ে কার সাথে কথা বলে।
সো সবাই এটা দেখছে, ফ্যামিলি সবাই ওইখানে, সবাই ঈদের ছুটিতে গিয়েছিল সামথিং, সবাই এটা দেখছে এই হ্যান ত্যান। পরে বের হয় যে ওখানে কি জিন বিয়ে করছে। আচ্ছা, গ্রামগঞ্জে শোনা যায়, এটাকে অনেক জায়গায় শোনা যায়। হ্যাঁ, এটা খুবই কমন একটা স্টোরি। সো এই স্টোরিটাকে নিয়ে আমরা একটা উইভ মেড নাটক। ওয়াও, ওখানে গিয়ে আমরা ইনভেস্টিগেট করেছি, ওখানে অনেক কিছু হয়েছে। তার মানে নিশ্চয়ই এর মধ্যে আপনারা মানে বিশ্বাস করার মতো অনেক কিছু খুঁজে পেয়েছেন। সো ওখানে ইনফ্যাক্ট দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ প্লেসেস যেখানে আমরা আমাদের ফিমেল ইনভেস্টিগেটর নিয়ে গেছি, কারণ আমরা ওখানে ছেলেরা গিয়ে একবার ফিল করছি। আচ্ছা, নাথিং হ্যাপেন। তারপরে উই টুক আওয়ার ফিমেল ইনভেস্টিগেটর, সো তখন সাম থিংস হ্যাপেন। আচ্ছা, তো হয়তো সেগুলা মানে বেসিক্যালি আমরা শুট করছি নেক্সট উইকেন্ডে ওই ফিকশন পার্টটা। ফাইন, এরপরের উইকেন্ডে ইনশাআল্লাহ উইল শেয়ার সাম স্টোরিজ অ্যাবাউট। তাহলে তো মানে আমরা নেক্সট ফ্রাইডেতে না পেলেও তারপরের ফ্রাইডের জন্য একদম অধীরভাবে থাকবো আগ্রহে। সেই ব্যাপারটা একটা কিছু সমাধান হতে যাচ্ছে আর কি। সো আমরা শেষ করছি আজকে, আর শেষ করার আগে জানিয়ে দিই যে একটা খুব ভালো নাম ছিল, সেটা হচ্ছে আমি বলবো যে শাকিব ভাইয়ের খুব ভালো লাগবে, সেটা মেটাল ভূত। আমরা আজকে শেষ করছি গান। আর যারা এতক্ষণ ধরে ভূত এফএমের সাথে ছিলেন এবং প্রচুর ভয় পেয়েছেন, তারা আর ভয় পাবেন না। এখন গান শুনবেন সারা রাত, এবং দারুণ দারুণ গান রয়েছে আমাদের প্লেলিস্টে। এবং কালকে অবশ্যই রেডিও ফুর্তি টিউন করতে ভুলবেন না, কারণ কালকে বাংলাদেশে খেলা রয়েছে এবং খেলার কিন্তু পুরো আপডেটটা রেডিও ফুর্তি থেকে যাবে। সো আপনারা অবশ্যই 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 রেডিও ফুর্তির সাথেই থাকবেন সবসময়। আমরা ফিরে আসবো আগামী শুক্রবার ঠিক একই সময় আপনাদের সাথে আরো নতুন 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 সব ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট